ওকে, আর 1 মিনিটের মধ্যেই আজকে আমাদের ক্লাসটি আমরা শুরু করে দেব। আমরা একদম প্রথম অধ্যায় থেকে অধ্যায় বাই অধ্যায়, প্রথমে প্রথম অধ্যায়, তারপর দ্বিতীয় অধ্যায়, তারপর তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এভাবে অধ্যায় বাই অধ্যায় আমরা কি করব, আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সম্পূর্ণ সিলেবাসের অবজেক্টিভ গুলো শেষ করব ইনশাআল্লাহ। ওকে, একটু দ্রুত আমরা শেয়ার করি লাইভটি, দ্রুত জয়েন হয়ে যাই। যারা এতদিন হচ্ছে অবজেক্টিভের ক্লাসের জন্য ওয়েট করতেছিলে, তাদের সবার অবজেক্টিভের ক্লাস নিয়ে আজকে হাজির। কালকে রাতেই তোমাদেরকে জানানো হয়েছিল যে আজকে যাতে তোমরা সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি থাকো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা প্রথম অধ্যায় থেকে আমাদের ক্লাসটি শুরু করব। তোমরা যেই জায়গাতেই না বুঝবা সাথে সাথে কমেন্টে আমাকে জিজ্ঞাসা করবা। আর অবশ্যই সবাই হচ্ছে খাতা কলম নিয়ে বসো, কারণ হচ্ছে এই যেই ব্যাপারগুলো আছে এগুলো যদি তোমরা হচ্ছে খাতায় লিখে একটু নোট করে এখনই পড়ে ফেলো, তাহলে বারবার তোমাদের আর এই পড়াগুলো কষ্ট করে পড়তে হবে না ইনশাল্লাহ। আজকের ক্লাসেই তোমরা একদম পারফেক্টলি সকল কনসেপ্ট তোমাদের ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ওকে, আমরা এখনই আমাদের ক্লাসটি শুরু করব। তার আগে আমি একটু কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে নেই তোমাদের। ওকে, আমরা একটু দ্রুত জয়েন হই। অঙ্কের কলামগুলো পেন্সিল দিয়ে করলে ভালো হয় নাকি কলম দিয়ে? অবশ্যই অঙ্কের কলামগুলো তোমরা পেন্সিল দিয়ে করার চেষ্টা করবা, কারণ মাঝে মাঝে হচ্ছে আমাদের অঙ্কের কলামগুলো মুছার প্রয়োজন পড়তে পারে, ঠিক আছে? কারণ অনেক সময় হচ্ছে ছক বড় হয় অথবা ছক ছোট হয়, তখন এটা আমাদের কাটার প্রয়োজন পড়তে পারে। এই কারণে হচ্ছে অবশ্যই ছক হচ্ছে পেন্সিল দিয়ে করবা। আর আজকের টপিক শাহরিয়ার শিহাব, আজকের টপিক হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অবজেক্টিভ। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অবজেক্টিভ হচ্ছে আমাদের আজকের টপিক। ওকে, আমরা আজকে আমাদের ক্লাসটি শুরু করি। আমরা প্রথম অধ্যায় থেকে আমাদের ক্লাসটি শুরু করব, একদম বেসিক থেকে, মুখস্থের পড়া থেকে আস্তে আস্তে আমরা হচ্ছে ক্যালকুলেটিভ পড়ার দিকে কি শিফট হব। ওকে, আচ্ছা, খেয়াল করি। ওকে, দেখো, হিসাব বিজ্ঞান পরিচিতি। ওকে, হিসাব বিজ্ঞান পরিচিতি আমরা একদম বেসিক থেকে, আমাদের হচ্ছে মাঝে মাঝে আমরা অঙ্ক পারি, কিন্তু প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে যে সকল কনসেপচুয়াল প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আমরা পরীক্ষাতে অ্যান্সার করতে পারি না, এবং আমরা অনেক কনফিউজড থাকি যে আসলে এর উত্তরটা কি হবে। আমাদের কাছে মনে হয় যে সবগুলোই আসলে উত্তর, এমন আমাদের কাছে মনে হয়। কেন এমন মনে হয়? কারণ আমরা ম্যাথ করতে করতে এতটা টাইম ম্যাথের পিছনে হচ্ছে ব্যয় করি, এই কনসেপচুয়াল জিনিসগুলা, কনসেপচুয়াল পড়াগুলা আমরা হচ্ছে পড়ার কি পাই না, সময় পাই না। এই কারণে তোমাদের জন্য পার্ট বাই পার্ট হচ্ছে কি করা হয়েছে, সাজানো হয়েছে। দেখো, আমার সাথে সাথে সবাই পড়ে ফেলবে একসাথে, তাহলে হচ্ছে সহজেই আমরা কি করতে পারবো, শেষ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। বলা হয়েছে হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা। হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা, এই প্রশ্নটি এইচএসসি পরীক্ষার বিভিন্ন বোর্ডে কয়েকবার কি পরীক্ষাতে আসছে, যে হিসাব বিজ্ঞান মূলত কি, বিভিন্ন অপশন দেওয়া থাকে। আমার অ্যান্সার হবে হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা। সবাই আমার সাথে সাথে পড়ে ফেলো, হিসাব বিজ্ঞান হচ্ছে একটা কি, হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা। ওয়ালাইকুম আসসালাম। যার মূল ভিত্তি, পরীক্ষাতে অনেক সময় তোমরা টেস্ট পেপার সলিউশন করার সময় দেখবা মূল ভিত্তি দেওয়া হয়েছে লেনদেন, ঠিক আছে? মূল ভিত্তি দেওয়া হয়েছে কি, লেনদেন। আমার কথাটা সবাই স্পষ্ট মনোযোগ দিয়ে শুনো।
হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি, এবং দুই তরফা দাখিলা পদ্ধতির মূল ভিত্তি হচ্ছে কি? লেনদেন। এখন প্রশ্নে যদি কখনো বলা থাকে যে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি নিচের কোনটি, অপশনে যদি দুই তরফা দাখিলা পদ্ধতি না থাকে তাহলে উত্তর হবে কি? লেনদেন। দুই তরফা দাখিলা পদ্ধতি যদি অপশনে না থাকে তাহলে উত্তর হবে কি? উত্তর হবে লেনদেন। কিন্তু অরিজিনালি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি, এবং হিসাব বিজ্ঞানের মূল উপাদান হচ্ছে কি? মূল উপাদান হচ্ছে লেনদেন। তাহলে এক লাইনে আমি তিনটা অবজেক্টিভ কি করতে পারলাম? শিখতে পারলাম যে হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি, এবং হিসাব বিজ্ঞানের মূল উপাদান হচ্ছে কি? মূল উপাদান হচ্ছে লেনদেন। ওকে, এখন দেখো আমাদের হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য আসে। হিসাব বিজ্ঞানের দুই রকমের উদ্দেশ্য থাকে, একটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য, একটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। প্রশ্নে বলা থাকে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য নিচের কোনটি, আবার প্রশ্নে বলা থাকে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য নিচের কোনটি। দেখো হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি? হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে আর্থিক ঘটনাসমূহ কি করা? আর্থিক ঘটনাসমূহ চিহ্নিত করা, এবং চিহ্নিত করার পর আমি কি করব? সেগুলোকে হিসাবের বইতে লিপিবদ্ধ করব। হিসাবের বইতে কি করব? লিপিবদ্ধ করব। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য, মানে প্রাইমারি যে একটা কনসার্ন থাকে। তাহলে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট পক্ষের ব্যবহারকারীর নিকট তথ্য কি করা? সরবরাহ করা। এই পয়েন্টটুকু হচ্ছে মেইন, যে তথ্য কি করা? তথ্য হচ্ছে সরবরাহ করা। তাহলে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে শুধু কি করা? ঘটনাসমূহ চিহ্নিত করে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। কিন্তু প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য কি করা? তথ্য সরবরাহ করা। আমাদের পরীক্ষাতে একটা প্রশ্ন খুবই কমন, এইচএসসিতেও কমন, অ্যাডমিশনেও হচ্ছে কমন, সেটা হচ্ছে এই যে তথ্য সরবরাহ করে, এই তথ্যটা দুইজন ব্যক্তি ব্যবহার করে। দুইজন ব্যক্তি বলতে দুই জায়গার মানুষ ব্যবহার করে। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরেকটা হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। এখন অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বহিস্থ ব্যবহারকারীর ভিতরে অনেকগুলো নাম আছে, অনেকগুলো পদবি আছে, সেগুলো মুখস্থ করা আমাদের জন্য একটু কষ্টকর। সেই কারণে আমরা ছোট্ট একটা ট্রিক্স শিখবো। ট্রিক্সটা কি? দেখো হিসাব তত্ত্বের ব্যবহারকারী আছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর একটা হচ্ছে কি? বহিস্থ ব্যবহারকারী। এখন অভ্যন্তরীণ কে আর বহিস্থ কে সেটা আমি কিভাবে বুঝবো? একটা ছোট্ট ট্রিক্স। অভ্যন্তরীণ ব্যবহারকারী হতে হলে দুইটি বিষয় কি করতে হয়? পূরণ করতে হয়। তাকে কি হতে হবে? তাকে বেতনভুক্ত হতে হবে। কি হতে হবে? বেতনভুক্ত হতে হবে, এবং একই সাথে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা থাকতে হবে। প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা থাকতে হবে। এই দুইটা পয়েন্ট বা এই দুইটা বিষয় যদি কেউ পূরণ করে তাহলে হচ্ছে সে অভ্যন্তরীণ ব্যবহারকারী। এখন দেখো এক মালিকানা প্রতিষ্ঠান এবং অংশীদারি প্রতিষ্ঠান ছাড়া যৌথ মূলধনী কোম্পানিতে প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার যারা, তারা কিন্তু বেতনভুক্ত না। শেয়ার হোল্ডাররা কি না? বেতনভুক্ত না, কিন্তু তারা সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা তাদের থাকে। তাহলে একজন শেয়ার হোল্ডার সে কি অভ্যন্তরীণ ব্যবহারকারী নাকি বহিস্থ ব্যবহারকারী? অবশ্যই বহিস্থ ব্যবহারকারী, কারণ সে কি পায় না? বেতন পায় না। আবার প্রতিষ্ঠানের কর্মচারী যারা, তারা বেতন পায় কিন্তু সিদ্ধান্ত গ্রহণে তারা কোনো ভূমিকা রাখতে পারে না। এই কারণে কর্মচারীও কি? বহিস্থ হচ্ছে কি? তথ্য ইউজ করে উনি। এখন অভ্যন্তরীণ কিভাবে বুঝবো? যেমন যত প্রকার ব্যবস্থাপক আছে, ক্রয় ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক, মার্কেটিং ব্যবস্থাপক বা ম্যানেজার যারাই থাকুক, কর্মকর্তা যারাই থাকুক, তারা সবাই কি করতে পারে? তারা সবাই বেতনভুক্ত এবং প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণেও ভূমিকা রাখতে পারে। এই কারণে তারা সবাই হচ্ছে কি? অভ্যন্তরীণ ব্যবহারকারী। যেমন কি আছে দেখো, পরিচালনা পর্ষদ, সুপারভাইজার, কর্মকর্তা, ব্যবস্থাপক, তারা সবাই কি? তারা সবাই হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। কেন? কারণ তারা বেতনভুক্ত এবং তারা সিদ্ধান্ত গ্রহণেও কি রাখতে পারে? ভূমিকা রাখতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এরপর অন্য পক্ষরা হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। এই সকল পক্ষ বাদে অন্য পক্ষরা বহিস্থ ব্যবহারকারী। যেই সকল নাম আমি এখানে উল্লেখ করে দিছি সেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। যেমন কি? শেয়ার হোল্ডার, বিনিয়োগকারী,
তারপরে আছে কি, তারপরে আছে কর্মচারী, পাওনাদার, শ্রমিক সংঘ, এই সমস্ত যারা আছে তারা হচ্ছে কি, তারা হচ্ছে হিসাবের বহিস্থ ব্যবহারকারী। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। আমাদের শুধু একটা জিনিসই মনে রাখতে হবে, অভ্যন্তরীণ ব্যবহারকারী দুইটা বিষয় পূরণ করে। কোন দুইটা বিষয়? অভ্যন্তরীণ ব্যবহারকারী বেতনভুক্ত হয় এবং অভ্যন্তরীণ ব্যবহারকারী সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতে পারে। যে কোনো একটা যদি মিসিং থাকে তাহলে সে কি, সে হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। ক্লিয়ার? আচ্ছা, এখন দুতরফা দাখিলার জনক কে? দুতরফা দাখিলার জনক হচ্ছে লুকা প্যাসিউলি। আমরা সবাই জানি তার জন্ম হচ্ছে ইতালিতে। ওনার প্রথম যেই বই সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিক্যাল প্রপোর্শনালিটা, এই বইটা উনি লিখছে কবে? 1994 সালে। বইয়ের নাম মুখস্থ করতে হবে না, বইয়ের নাম আসে না, কিন্তু বাকি যেই তিনটা এখানে দেওয়া আছে মাঝে মাঝে আমি দেখছি বিভিন্ন বোর্ডে প্রশ্নগুলা কি হয়েছে পরীক্ষাতে আসছে। ক্লিয়ার? দেখো, লেনদেনে কমপক্ষে কয়টি পক্ষ থাকে? দুইটি পক্ষ থাকে। অনেক বোর্ডে প্রশ্ন আসে লেনদেনে কয়টি পক্ষ থাকে? দুইটি পক্ষ থাকে। আবার এমন ভাবে প্রশ্ন আসে যে সুবিধা গ্রহণকারী পক্ষকে কি করতে হয় অথবা সুবিধা প্রদানকারী পক্ষকে কি করতে হয়। তাহলে সুবিধা গ্রহণকারী পক্ষকে ডেবিট করতে হয়, সুবিধা প্রদানকারী পক্ষকে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। এগুলো আমরা জানি, খুবই ইজি, আমরা সব পারি, কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাদের মনে থাকে না। খুবই সহজ। কেন মনে থাকে না? কারণ আমরা কি এগুলো পড়ি না। ওকে, এখন দেখো, এই সমস্ত জিনিসগুলো আমরা সবাই জানি যে সম্পত্তি বৃদ্ধি পেলে কি হয়, ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, উত্তোলন বৃদ্ধি পেলে কি হয়, দায়, আয়, মূলধন এগুলো বৃদ্ধি পেলে কি হয়, হ্রাস পেলে কি হয়। যে জিনিসটা আমার জানতে হবে সেই জিনিসটা হচ্ছে এদের স্বাভাবিক জের কি, স্বাভাবিক জের কি, সেইটা আমাদের কি করতে হবে? জানতে হবে। যেমন আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করছি, সম্পদকে আমরা করে দিচ্ছি ডেবিট। কেন ডেবিট করে দিতাম? কারণ সম্পদের স্বাভাবিক জের কি, স্বাভাবিক জের হচ্ছে ডেবিট। আবার দায়ের স্বাভাবিক জের কি? ক্রেডিট। আয়ের স্বাভাবিক জের ক্রেডিট, মূলধনের স্বাভাবিক জের ক্রেডিট। পরীক্ষাতে মাঝে মাঝে এইভাবে প্রশ্ন আসে যে অগ্রিম ভাড়া এর স্বাভাবিক জের নিচের কোনটি? তখন আমরা একটু কনফিউজড হয়ে যাই। মনে রাখতে হবে রেওয়া মিলে আমরা অগ্রিম ভাড়াকে কি করতাম? ডেবিট। তাহলে অগ্রিম ভাড়ার সাধারণ জেরও কি হবে? অগ্রিম ভাড়ার সাধারণ জেরও হবে কি? ডেবিট। ক্লিয়ার সবাই? তাহলে রেওয়া মিলে যেভাবে স্থানান্তর করি সেগুলোই হচ্ছে ওই হিসাবগুলার স্বাভাবিক জের। ক্লিয়ার সবাই? আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। দেখো, এই স্লাইডটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রতি বছর প্রতিটা বোর্ডেই কম বেশি একটা প্রশ্ন এই টপিক থেকে আসেই। ক্লিয়ার? আমরা সবাই সম্পদ বুঝি, ব্যয় বুঝি, আয় বুঝি, দায় বুঝি, কিন্তু বিপরীত সম্পদও আছে, বিপরীত মালিকানা সত্ত্ব আছে, বিপরীত দায় আছে, বিপরীত বা প্রতি আয় আছে। ক্লিয়ার? এখন দেখো, এর আরেকটা নামও আছে, এর আরেকটা নামও আছে। সেই নামটা হচ্ছে কি? সেই নামটা হচ্ছে কন্ট্রা। কন্ট্রা, ঠিক আছে? কন্ট্রা, যে বিপরীত সম্পত্তি, প্রতি সম্পত্তি অথবা কন্ট্রা সম্পত্তি। ক্লিয়ার? এখন এই বিপরীত সম্পত্তি, প্রতি সম্পত্তি পরীক্ষাতে প্রশ্ন আসে পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় কোন ধরনের হিসাব বা নিচের কোনটি বিপরীত সম্পত্তি হিসাব? উত্তর হয় পুঞ্জীভূত অবচয়। তো এখানে যেই হিসাবগুলো দেওয়া আছে সবগুলো হিসাবই কি? সবগুলো হিসাবই আমার বিপরীত অথবা প্রতি সম্পদ। তাহলে পুঞ্জীভূত অবচয়, জমাকৃত অবলোপন, অনাদায়ী পাওনা অথবা কি কুঋণ সঞ্চিতি, অনাদায়ী পাওনা অথবা কুঋণ সঞ্চিতি, সেটাও কি আমার বিপরীত সম্পদ। দেনাদারের বাট্টা সঞ্চিতি, পাওনাদারের বা প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি, এগুলো সবই আমার কি? সবই হচ্ছে আমার বিপরীত সম্পদ। জের কি হয়? জের হয় হচ্ছে ক্রেডিট জের। জের কি হয়? জের হয় হচ্ছে ক্রেডিট জের। আবার এই বিপরীত বা প্রতিদায় এটাও হচ্ছে তোমরা মুখস্থ করে ফেলবা যে বিপরীত বা প্রতিদায় হচ্ছে কোনগুলা। ক্লিয়ার? যেমন ঋণপত্র বা বন্ডের অবহার, তারপরে কি? তারপরে হচ্ছে বিলের বাট্টা সঞ্চিতি, পাওনাদারের বাট্টা সঞ্চিতি। এই জিনিসটি ইম্পর্টেন্ট। দেখো, রক্ষণশীলতার নীতি অনুযায়ী ধরা হয় না। তাহলে কোন জিনিসটা রক্ষণশীলতার নীতি অনুযায়ী ধরা হয় না? সেটা হচ্ছে পাওনাদারের বাট্টা সঞ্চিতি, যেটা রক্ষণশীলতার নীতি অনুযায়ী কি করা হয় না? ধরা হয় না। আর এই সমস্ত কি হয়? এগুলো হয় হচ্ছে এগুলো হয় হচ্ছে ডেবিট জের। কি জের হয়? জের হয় হচ্ছে ডেবিট জের। ক্লিয়ার? আচ্ছা, এখন বিপরীত বা প্রতি মালিকানা সত্ত্ব, এই দুইটা থেকে প্রতিবার প্রশ্ন আসে। এইবার এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা
খুবই খুবই বেশি, যে বিপরীত বা প্রতি মালিকানা সত্ত্ব, বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব নিচের কোনটি? দেখো, উত্তোলন সেটা হচ্ছে এক মালিকানা ও অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে, উত্তোলন হচ্ছে এক মালিকানা ও অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে একটা বিপরীত বা প্রতি মালিকানা সত্ত্ব। আবার আছে কি, আমার আছে হচ্ছে লভ্যাংশ, লভ্যাংশ এবং ট্রেজারি স্টক, এগুলো হচ্ছে কোম্পানির ক্ষেত্রে কি প্রতি মালিকানা সত্ত্ব। এই টপিকটা এবারের এইচএসসির জন্য খুবই কি ইম্পর্টেন্ট। তারপরে আছে বিপরীত বা প্রতি আয়, আমরা জানি কি বিক্রয় বাট্টা, বিক্রয় ফেরত, রেয়াত, এগুলো কি জের হয়? ডেবিট জের হয়। বিক্রয় বাট্টা কোন ধরনের হিসাব? এটা হচ্ছে একটা প্রতি আয় অথবা বিপরীত আয় হিসাব, মানে আয়কে হ্রাস করে। আবার ক্রয় বাট্টা, ক্রয় ফেরত, এগুলো কি হিসাব? এগুলো হচ্ছে বিপরীত ব্যয় হিসাব, মানে ব্যয়কে কি করে? হ্রাস করে। ব্যয় যেহেতু ডেবিট, ব্যয়কে যে কমায় দেয় সে অবশ্যই কি হবে? সে অবশ্যই ক্রেডিট হবে। তো তোমাদেরকে ক্লাসের শেষে গ্রুপে এই স্লাইডটা দিয়ে দেওয়া হবে, তোমরা এইখান থেকে এই যেগুলো আছে সবগুলা সুন্দরভাবে কি করবা? মুখস্থ করে নিবা। ক্লিয়ার? আমরা আস্তে আস্তে একটু কঠিন চ্যাপ্টারের দিকে যাই। ওকে, দেখো তোমাদের জন্য অবজেক্টিভ প্রশ্ন আছে, তোমাদেরকে 2 মিনিট সময় দেয়া হলো। 2 মিনিটের ভিতরে এই চারটার অ্যান্সার একসাথে একটু কমেন্ট করে জানাতো, দেখি কারা কাদের কাদেরটা হয়। একটু দ্রুত করো, এই চারটারটা একটু কমেন্ট করে জানাও। ক্লিয়ার? একটু দ্রুত করো। প্রথমে বলা হয়েছে হিসাব বিজ্ঞানের ভিত্তি হলো, হিসাব বিজ্ঞানের ভিত্তি কোনটি? জাবেদার মূল উপাদান কোনটি? তারপরে বলা হয়েছে দুতরফা দাখিলা পদ্ধতি হলো, এর কাজ কি? কে হিসাব বিজ্ঞান তথ্যের বহিস্থ ব্যবহারকারী? একটু দ্রুত 2 মিনিটের ভিতরে কমেন্ট করে জানাও, একটু দ্রুত জানাও। ঠিক আছে, একটু দ্রুত। প্রান্তমণ্ডল ক্লিয়ার? ওকে, একের 3, ভেরি গুড। 1 নম্বরের 3। হিসাব বিজ্ঞানের ভিত্তি কি? হিসাব বিজ্ঞানের ভিত্তি হচ্ছে আমার দুতরফা দাখিলা। হিসাব বিজ্ঞানের মূল উপাদান কোনটি? হিসাব বিজ্ঞানের মূল উপাদান হচ্ছে লেনদেন। নুসরাত মজুমদার, ভেরি গুড। দুইতরফা দাখিলা পদ্ধতি, এটি কি? দুইতরফা দাখিলা পদ্ধতি হলো, দুইতরফা দাখিলা পদ্ধতি হলো ডেবিট ক্রেডিট ঋণের পদ্ধতি। না, ভুল, জাহিদুল ইসলাম ভুল। দুইতরফা দাখিলা পদ্ধতি হলো লেনদেন লিপিবদ্ধকরণ পদ্ধতি। দুইতরফা দাখিলা পদ্ধতি হলো লেনদেন লিপিবদ্ধকরণ পদ্ধতি। ভেরি গুড, ভেরি গুড। ওকে, কে হিসাব বিজ্ঞান তথ্যের বহিস্থ ব্যবহারকারী? বলো, কে হিসাব বিজ্ঞান তথ্যের বহিস্থ ব্যবহারকারী? হিসাব বিজ্ঞান তথ্যের বহিস্থ ব্যবহারকারী কে? হিসাব বিজ্ঞান তথ্যের বহিস্থ ব্যবহারকারী কে? হিসাব বিজ্ঞান তথ্যের বহিস্থ ব্যবহারকারী হচ্ছে বিনিয়োগকারী। কারণ বিনিয়োগকারী কি পায় না? বিনিয়োগকারী হচ্ছে বেতন পায় না, কিন্তু সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতে পারে। ওকে, ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। চলো তাহলে আমরা আমাদের পরের স্লাইডে কি, পরের স্লাইডে যাই। দেখো, আধুনিক হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? 5-এর আধুনিক হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? আধুনিক হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? আধুনিক হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? নিচের কোনটি বিপরীত সম্পদ? নিচের কোনটি স্বাভাবিক জেট ডেবিট? সুনাম, প্যাটেন্ট, গ্রন্থসত্ত্ব, ট্রেডমার্ক, লাইসেন্স কোন ধরনের সম্পত্তি? ভেরি গুড, আরিশা ইসলাম ঠিক আছে, কুদ্দুস ঠিক আছে। আচ্ছা, আমরা 5-এ যাই। 4-এর গ, ভেরি গুড সাকিব ভুইয়া, কনক চৌধুরী। 5-এর গ, 5-এর গ হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। আচ্ছা, লেনদেন শনাক্তকরণ ও লিপিবদ্ধকরণ, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ করা। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি? সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ করা। এটা তোমরা ভুল করো, এই জন্য প্রথম স্লাইডে এটা পড়াইছি। ঠিক আছে, প্রাথমিক উদ্দেশ্য কি আর প্রধান উদ্দেশ্য কি? 5-এর হবে ক, ক সংশ্লিষ্ট পক্ষকে তথ্য কি করা? সরবরাহ করা।
নিচের কোনটি বিপরীত সম্পদ? নিচের কোনটি বিপরীত সম্পদ? 6 এর গ কুরিন সঞ্চিতি। ভেরি গুড, ভেরি গুড। কুরিন সঞ্চিতি হচ্ছে বিপরীত সম্পদ। 7 নিচের কোনটির স্বাভাবিক জেড ডেবিট? ভেরি গুড নুসরাত মজুমদার। নিচের স্বাভাবিক জেড কোনটির ডেবিট? দেনাদারের স্বাভাবিক জেড হচ্ছে ডেবিট। ক্লিয়ার, ওকে। সুনাম, প্যাটেন্ট, গ্রন্থসত্ত্ব, ট্রেডমার্ক, লাইসেন্স কোন ধরনের সম্পত্তি? এটা কি অলিক সম্পত্তি নাকি অস্পর্শনীয় সম্পত্তি? বলো তো দেখি। 8 এর কি হবে? 8 এর কি হবে? 8 নাম্বার কি হবে? অলিক সম্পত্তি নাকি অস্পর্শনীয় সম্পত্তি? 7 এর গ ভেরি গুড, ভেরি গুড কনক, আরিশা, তামিম, ভেরি গুড, অনন্যা। 8 এর ডি, 8 এর হবে কি? 8 এর হবে ডি, অস্পর্শনীয় সম্পত্তি। অস্পর্শনীয় সম্পত্তি। ক্লিয়ার, অস্পর্শনীয় সম্পত্তি। ওকে, তাহলে আমরা আমাদের পরের স্লাইডে যাই। ভেরি গুড তোমাদের। এখন আমরা আবার একটু সাধারণ সঞ্চিতি একটি ব্যবসায়ের জন্য কি? সাধারণ সঞ্চিতি একটি ব্যবসায়ের জন্য কি? সাধারণ সঞ্চিতি একটি ব্যবসায়ের জন্য কি? এই অবজেক্টিভ গুলো যে পারফেক্টলি শেষ করতে পারবে ইনশাল্লাহ, হিসাব বিজ্ঞান প্রথম পত্রে তার 30 30 ইনশাল্লাহ কেউ আটকাইতে পারবে না। ঠিক আছে, আমরা একদম শেষ পর্যন্ত একটু দ্রুত করি। ওকে, তাহলে 9 একটি সাধারণ সঞ্চিতি ব্যবসায়ের জন্য কি? সাধারণ সঞ্চিতি ব্যবসায়ের জন্য কি? সাধারণ সঞ্চিতি ব্যবসায়ের জন্য কি? মালিকানা সত্ত্ব বলতে কি বুঝায়? বকেয়া ভিত্তি অনুযায়ী খরচ রেকর্ড করা হয় যখন। বকেয়া ভিত্তি জিনিসটা কি? ঠিক আছে, বকেয়া ভিত্তি হচ্ছে আমি দেখব না যে আমার কখন খরচ হয়েছে অথবা কখন আয় হয়েছে। যখনই আয় সংগঠিত হবে, বাকিতে হোক নগদে হোক, সরাসরি সেটা লিপিবদ্ধ হবে। যখনই আয় হবে, বাকিতে হোক নগদে হোক, সরাসরি সেটা কি হবে? লিপিবদ্ধ হবে। 9 এর খ, 9 এর খ হয়নি। সাধারণ সঞ্চিতি ব্যবসায়ের জন্য একটি কি? সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি ব্যবসায়ের জন্য একটি অন্তর্দায়। সাধারণ সঞ্চিতি ব্যবসায়ের জন্য একটি কি? অন্তর্দায়। 9 এর সি ভেরি গুড প্রান্ত মন্ডল। মালিকানা সত্ত্ব বলতে কি বুঝায়? মালিকানা সত্ত্ব বলতে কি বুঝায়? ঠিক আছে, মালিকানা সত্ত্ব বলতে কি বুঝায়? দেখো, মূলধন বুঝায়, অবন্টিত লাভ, সম্পত্তি ও দায়, নাকি মূলধন ও অবন্টিত লাভ? তাহলে মালিকানা সত্ত্ব বলতে বুঝায় কি? মূলধন ও অবন্টিত লাভ। মূলধন ও অবন্টিত লাভ। ভেরি গুড নুসরাত মজুমদার। বকেয়া ভিত্তি অনুযায়ী, বকেয়া ভিত্তি অনুযায়ী খরচ রেকর্ড করা হয় কখন? বকেয়া ভিত্তি অনুযায়ী খরচ রেকর্ড করা হয় কখন? যখন কি খরচ পরিশোধ করা হয়, নাকি যখন খরচ কি হয়? সংগঠিত হয়। কখন খরচ পরিশোধ করা হয়? বকেয়া ভিত্তি অনুযায়ী কখন খরচ পরিশোধ করা হয়? বকেয়া ভিত্তি অনুযায়ী খরচ পরিশোধ করা হয়, খরচ রেকর্ড করা হয় যখন খরচটা কি হয়? সংগঠিত হয়। যখন খরচটা হচ্ছে কি হয়? সংগঠিত হয়। ক্লিয়ার, ওকে ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা, হিসাব বিজ্ঞানের সর্বশেষ সংযোজন, এটা খুবই ইম্পর্টেন্ট। হিসাব বিজ্ঞানের সর্বশেষ সংযোজন কোনটি? হিসাব বিজ্ঞানের সর্বশেষ সংযোজন কোনটি? হিসাব বিজ্ঞানের সর্বশেষ 11 ডি না 11 হবে গ, খরচ সংগঠিত হলে। খরচ যখন সংগঠিত হবে তখনই, খরচ যখন সংগঠিত হবে তখনই। তাহলে হিসাব বিজ্ঞানের সর্বশেষ সংযোজন কি? হিসাব বিজ্ঞানের সর্বশেষ সংযোজন হচ্ছে মানব সম্পদ হিসাব বিজ্ঞান। মানব সম্পদ হিসাব বিজ্ঞান। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাই। দেখো, এখন আমরা শিখবো একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। টপিকটা হচ্ছে মাঝে মাঝে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, এবং যেই বোর্ডগুলো একটু তুলনামূলক কঠিন প্রশ্ন করে সেই সকল বোর্ডে এই প্রশ্নগুলো কি হয়? এই প্রশ্নটা হচ্ছে বেশি একটু আসে। ক্লিয়ার? তাহলে পরিবর্তন, হিসাব সমীকরণের পরিবর্তন হয় দুই রকম। হিসাব সমীকরণের পরিবর্তন হয় কয় রকম? দুই রকম। একটা পরিবর্তন হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন, যেটাকে আমরা সংক্ষেপে বলবো গুক, মানে গুণগত কাঠামোগত, গুণগত কাঠামোগত। আরেকটা পরিবর্তন হিসাব সমীকরণের প্রভাবে হয়, যেটা হচ্ছে নিট বা পরিমাণগত পরিবর্তন। নিট বা পরিমাণগত পরিবর্তন। তাহলে নিটের হচ্ছে নি, পরিমাণগতর হচ্ছে প। নিট, নিট বা পরিমাণগত কি? পরিবর্তন। ক্লিয়ার?
আচ্ছা 1 নাম্বার 9 নাম্বারটা একটু বুঝিয়ে দেন। 9 নাম্বার দেখো, সাধারণ সঞ্চিতি একটি ব্যবসার জন্য কি? সাধারণ সঞ্চিতি একটি ব্যবসার অন্তর্দায়। প্রতিষ্ঠানের দায় আছে দুই রকম, একটা হচ্ছে অন্তর্দায়, একটা হচ্ছে বহির্দায়। মালিকানা সত্ত্বে যেই জিনিসগুলো অন্তর্ভুক্ত হয় অথবা সঞ্চিতি ও উদ্ধৃত্ততে যেই হিসাবগুলো অন্তর্ভুক্ত হয় সেই হিসাবগুলোকে বলা হয় প্রতিষ্ঠানের অন্তর্দায়, প্রতিষ্ঠানের নিজস্ব দায়। তাহলে বহির্দায় কি? বহির্দায় হচ্ছে চলতি দায় ও দীর্ঘমেয়াদী দায়ের যোগফল। তার মানে চলতি দায়ে যদি কোনো হিসাব থাকে, দীর্ঘমেয়াদী দায়ে যদি কোনো হিসাব থাকে, তাহলে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়ের হিসাবগুলোকে আমি বলবো বহির্দায়। কিন্তু সঞ্চিতি ও উদ্ধৃত্ত এর ভিতরে যেই হিসাবগুলা থাকবে, যেমন মূলধন সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, ঠিক আছে, শেয়ার অধিহার, সেই সমস্ত জিনিসগুলোকে আমি বলবো হচ্ছে অন্তর্দায়। ক্লিয়ার? সেই কারণে সাধারণ সঞ্চিতিও একটা কি? অন্তর্দায়। আমরা আমাদের পরবর্তী স্লাইডে আবার যাই। তাহলে পরিবর্তন আছে কত রকম? পরিবর্তন আছে হচ্ছে, আচ্ছা এখন বুঝছো আরিশা? 9 নাম্বারটা বুঝছো? 9 নাম্বারটা ক্লিয়ার? আচ্ছা, এখন পরিবর্তন আছে হচ্ছে দুই রকম। পরিবর্তন আছে হচ্ছে দুই রকম, একটু দ্রুত আমরা পড়ি, আমাদের অনেক পড়া বাকি। একটা হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। গুণগত বা কাঠামোগত পরিবর্তন, দেখো আমরা জানি যে এ ইকুয়াল টু এল প্লাস ও ই, এ ইকুয়াল টু এল প্লাস ও ই। ক্লিয়ার? এখন একটা জিনিস খেয়াল করো, যদি শুধুমাত্র এর পাশেই কি হয়? পরিবর্তন হয়, মানে সম্পদ একটা বাড়ছে, সম্পদ আরেকটা কি হয়েছে? কমছে। অথবা যদি শুধুমাত্র এল প্লাস ও ই, এল প্লাস ও ই যদি এই পাশটাতে শুধুমাত্র কি হয়? পরিবর্তন সাধিত হয়, যে কোনো এক পাশে, হয় শুধু এর পাশে অথবা শুধু এল প্লাস ও এর পাশে, যে কোনো এক পাশে যদি কি হয়? পরিবর্তন হয়, তাহলে আমরা সেটাকে বলবো কি? সেটাকে বলবো গুক, মানে হচ্ছে গুণগত অথবা কাঠামোগত পরিবর্তন। ক্লিয়ার? দেখো, মোট যোগফল একই থাকে বা হিসাব সমীকরণের যে কোনো, এই যে কোনো একদিকে কি করে? প্রভাব ফেলে। শুধু সম্পদের পাশেই পরিবর্তন হবে, নয়তো শুধু দায় ও মালিকানা সত্ত্বের পাশে পরিবর্তন হবে। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে নগদে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। তার মানে কি? তার মানে আমার নগদ নামক সম্পদ কমছে, এর পাশে একটা নগদ নামক সম্পদ কমছে, আবার আসবাবপত্র নামক সম্পদ বাড়ছে। তার মানে এল প্লাস ওইতে কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয়েছে শুধুমাত্র আমার সম্পদের ঘরে, শুধুমাত্র সম্পদের ঘরে। আবার বলছে ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয় 5,000 টাকা। তাহলে ধারে যখন আমি পণ্য ক্রয় করছি, আমার দায় কি হয়েছে? বাড়ছে। ক্রয় একটা ব্যয়, আমার মালিকানা সত্ত্ব কি হয়েছে? কমছে। তার মানে ধারে পণ্য ক্রয় করার কারণে শুধুমাত্র আমার এল প্লাস ও ই এই পাশে আমার শুধু কি হয়েছে? পরিবর্তন ঘটছে। তাহলে এই দুইটা লেনদেন হবে কোন ধরনের পরিবর্তন? গুণগত বা কাঠামোগত পরিবর্তন। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার সবাই? ওকে। তারপরে দেখো নিট বা পরিমাণগত পরিবর্তন। নিট বা পরিমাণগত পরিবর্তন, একে আমরা শর্টে বলবো নিট। নি দিয়ে নিট, প দিয়ে হচ্ছে পরিমাণগত, আর এটাকে বলবো গুক। কেন এই শর্ট ফর্ম গুলো লিখছি? কারণ আমরা একটু প্যাচ লাগাই ফেলি, ঝামেলা লাগাই ফেলি যে গুণগতর সাথে কি পরিমাণগত নাকি কাঠামোগতর সাথে গুণগত। এই ঝামেলাটা যাতে না হয়, এই কারণে এই শর্ট ফর্ম গুলো কি রাখতে হবে? মনে রাখতে হবে। ক্লিয়ার? যাতে দুইটা নামের ভিতরে আমাদের ঝামেলা কি হয়? না হয়। এখন দেখো দুই পাশে যদি পরিবর্তন হয়, এর ভিতরেও পরিবর্তন হয়েছে, এল প্লাস ওইর পাশেও পরিবর্তন হয়েছে, তখন সেটাকে বলবো আমরা নিট বা পরিমাণগত পরিবর্তন। দেখো মোট যোগফল পরিবর্তিত হয় বা সমীকরণের উভয় দিকে কি করে? প্রভাব ফেলে। যেমন কি ধারে পণ্য বিক্রয় 5,000 টাকা। তাহলে ধারে যখন আমি পণ্য বিক্রি করি, আমার প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়, আয়ও বৃদ্ধি পায়। তার মানে আমার সম্পদও বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। যেহেতু দুই পাশে এই প্রভাবটা পড়ছে, এই কারণে ধারে পণ্য ক্রয় হবে কি ধরনের পরিবর্তন ঘটাবে? নিটগত অথবা পরিমাণগত পরিবর্তন ঘটাবে। আবার ভাড়া প্রদান 3,000 টাকা। তাহলে 3,000 টাকা যখন আমি ভাড়া প্রদান করি, তখন কি হয়? ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তার মানে ব্যয় বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্বেও প্রভাব ফেলে, আবার সম্পদেও কি ফেলে? প্রভাব ফেলে। এই কারণে ধারে পণ্য বিক্রয় 5,000, ভাড়া প্রদান 3,000 টাকা, এই দুইটাই হিসাব সমীকরণে কেমন প্রভাব ফেলে
হিসাব সমীকরণের নিট বা পরিমাণগত পরিবর্তনের প্রভাব ফেলে। ক্লিয়ার সবাই? এই দুইটা টপিক, এই দুইটা আইডিয়া অ্যাডমিশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আচ্ছা, সম্পদ বা মালিকানা স্বচ্ছ আর উভয় দিকে পরিবর্তন হলে নিট হবে। ভেরি গুড মেহেদি ভুইয়া, ওকে ওকে আরিশা ইসলাম, ওকে ভেরি গুড। আচ্ছা, তাহলে এটা সবার ক্লিয়ার। আমরা তাহলে আমাদের পরবর্তী স্লাইডে কি যাই। ওকে, দেখো 13তে বলছে লেনদেনের কাঠামোগত পরিবর্তন হবে নিচের কোনটিতে? লেনদেনের কাঠামোগত পরিবর্তন হবে নিচের কোনটিতে? একটু দ্রুত উত্তর করো দেখি। এটা এখন যারা যারা বুঝছো, বুঝলে এটা পারবা। কোন ধরনের পরিবর্তন জানতে চাইছে? কাঠামোগত পরিবর্তন। কোন ধরনের পরিবর্তন জানতে চাইছে? কাঠামোগত পরিবর্তন। একটু দ্রুত অ্যান্সার করো যে এটা হচ্ছে কি হবে। আবার বলছে চালানে চালানে দেখানো হয় কোন বারটা? চালানে দেখানো হয় কোন বারটা? ঠিক আছে, ক্রেডিট নোট কে প্রস্তুত করে? কে প্রস্তুত করে এবং কোন বই কি করে প্রস্তুত করে? ক্রেডিট নোট কে প্রস্তুত করে এবং কোন বই প্রস্তুত করে? যদি বলতো ডেবিট নোট, তাহলে ডেবিট নোট প্রস্তুত করে কে? ডেবিট নোট প্রস্তুত করে কে? আর হচ্ছে কি কোন বই ডেবিট নোটের জন্য কি করা হয়? প্রস্তুত করা হয়। একটু দ্রুত অ্যান্সার করি আমরা, একটু দ্রুত অ্যান্সার করি। একটু দ্রুত অ্যান্সার করি। আচ্ছা, 13 এর ক, 13 এর ক না হয়নি, 13 এর ক হয়নি, 13 এর ক হয়নি, 13 ক হয়নি। কাঠামোগত পরিবর্তন, ধারে পণ্য ক্রয় করলে কি হয়? আমার প্রদেয়, ও হয়, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, সরি এখানে হচ্ছে দুইটা প্রশ্ন হয়ে গেছে। তাহলে লেনদেনের কাঠামোগত পরিবর্তন হবে কোনটিতে? সরি, ধারে পণ্য ক্রয় করলেও হবে, আবার হচ্ছে কি ব্যাংকে জমা দান করলেও কি হবে। ঠিক আছে, তাহলে এই দুইটাতেই কি হয়? কাঠামোগত পরিবর্তন হয়। আচ্ছা, চালানে দেখানো হয় কোন বারটা? চালানে দেখানো হয় কারবারি বারটা। কারবারি বারটা, ওকে। চালানো দেখানো হয় কি বারটা? কারবারি বারটা, ওকে। ক্রেডিট নোট কে প্রস্তুত করে এবং কোন বই প্রস্তুত করে? ক্রেডিট নোট কে প্রস্তুত করে এবং কোন বই সে কি করে প্রস্তুত করে? আচ্ছা, 15D প্রান্তমণ্ডল, ভেরি গুড। হ্যাঁ 15D। তাহলে ক্রেডিট নোট কে প্রস্তুত করে? ক্রেডিট নোট প্রস্তুত করে হচ্ছে বিক্রেতা। আর কোন বই প্রস্তুত করে? বিক্রয় ফেরত বই কি করে প্রস্তুত করে। তাহলে ডেবিট নোট যদি থাকতো, ডেবিট নোট, তাহলে ডেবিট নোট কে প্রস্তুত করে? ডেবিট নোট প্রস্তুত করে হচ্ছে ক্রেতা। ডেবিট নোট প্রস্তুত করে ক্রেতা। এবং ডেবিট নোটের জন্য কোন বই প্রস্তুত করে? ক্রয় ফেরত বই প্রস্তুত করে। ক্রয় ফেরত বই, ক্রয় ফেরত বই কি করে প্রস্তুত করে। ক্লিয়ার? আচ্ছা, ওকে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো হিসাব বিজ্ঞানের ধাপ, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। হিসাব বিজ্ঞানের ধাপ, দেখো হিসাব বিজ্ঞানের প্রথম ধাপ তোমাদেরকে আমি জাস্ট এইটা বুঝাই দিব একটু 2 মিনিটে, তারপর আমরা পরের স্লাইডে যাব। এটা তোমরা বাসায় মুখস্থ করে নিবা। ক্লিয়ার? দেখো আধুনিক হিসাব বিজ্ঞানীদের মতে ধাপ হচ্ছে কয়টি? ধাপ হচ্ছে 9টি, কিন্তু এইখানে ধাপ দেওয়া আছে হচ্ছে 11টি, মানে সর্বোচ্চ সংখ্যক ধাপগুলো এখানে কি করা আছে বলা আছে। দেখো হিসাব বিজ্ঞানের ধাপের ভিতরে আমার প্রথম ধাপ কি? আমার প্রথম ধাপ হচ্ছে লেনদেন কি করা? বিশ্লেষণ করা। তার মানে এটা লেনদেন কি না সেটা কি করা? বিশ্লেষণ করা। 2 নম্বর ধাপ হচ্ছে লেনদেন জাবেদা ভুক্তকরণ। দেখো জাবেদা ভুক্তকরণকে বলা হয় প্রাথমিক বই। কি বলা হয়? প্রাথমিক বই। এই প্রশ্নটা অনেক বেশি আসে যে নিচের কোনটিকে প্রাথমিক বই বলা হয়? নিচের কোনটিকে প্রাথমিক বই বলা হয়? সেখানে জাবেদা দেওয়া থাকে, সেখানে নগদান বই দেওয়া থাকে, সেখানে হচ্ছে ব্যাংক বিবরণী দেওয়া থাকে, বিভিন্ন অপশন থাকে। তাহলে হিসাবের প্রাথমিক বই কি? হিসাবের প্রাথমিক বই হচ্ছে জাবেদা। তারপরে খতিয়ান বা শ্রেণীবিন্যাস করণ। 4 নম্বর স্টেপ হচ্ছে রেওয়ামিল বা সংক্ষিপ্তকরণ। গাণিতিক শুদ্ধতা আমরা যাচাই করি রেওয়ামিলের মাধ্যমে। 5 নাম্বার হচ্ছে সমন্বয় দাখিলা ও কি স্থানান্তর। এখন সমন্বয় দাখিলায় কোন হিসাবগুলা সমন্বয় দাখিলায় আসে? সমন্বয় দাখিলায় বকেয়া ও অগ্রিম আয় ব্যয় আসে। সমন্বয় দাখিলায় কি আসে? সমন্বয় দাখিলায় বকেয়া ও অগ্রিম আয় ব্যয় কি হয়? সমন্বয় দাখিলাতে আসে। ক্লিয়ার?
7 নম্বরে আছে সমন্বিত রেওয়া মিল, সমন্বিত রেওয়া মিল। 6 নম্বরে 7 নম্বর ধাপ হচ্ছে কার্যপত্র। এটা একটা ঐচ্ছিক ধাপ। কি ধাপ? ঐচ্ছিক ধাপ, মানে আমি চাইলে করতেও পারি, না চাইলে আমি নাও করতে পারি, কোনো সমস্যা কি? কোনো সমস্যা নাই। 8 নম্বর হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত। এই আর্থিক বিবরণী প্রস্তুত হচ্ছে মূল ধাপ। কি ধাপ? মূল ধাপ। আর্থিক বিবরণী প্রস্তুত হচ্ছে কি ধাপ? মূল ধাপ। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে সমাপনী দাখিলা। সমাপনী দাখিলা, সমাপনী রেওয়া মিল। এই সমাপনী রেওয়া মিল হচ্ছে শেষ ধাপ। কি ধাপ? শেষ ধাপ। এই ধাপগুলো আমাদের মনে রাখতে হবে। প্রাথমিক বই কোনটা, গাণিতিক শুদ্ধতা কোথায় যাচাই করা হয়, বকেয়া ও অগ্রিম আয় ব্যয় কোন ধাপে কি করা হয়, লিপিবদ্ধ হয়। পরীক্ষাতে প্রশ্ন আসে যে বকেয়া আয় এবং অগ্রিম আয়ের লেনদেনগুলো হিসাব বিজ্ঞানের কোন ধাপে বর্ণনা করা হয়? উত্তর হবে 5 নম্বর ধাপে। সমন্বয় দাখিলা ও স্থানান্তর 5 নম্বর ধাপে। আবার প্রশ্ন করে নিচের কোনটি হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ? উত্তর হবে কি? কার্যপত্র। আবার প্রশ্ন করে যে নিচের কোনটি হিসাব বিজ্ঞান চক্রের মূল ধাপ? উত্তর হবে আর্থিক বিবরণী প্রস্তুত। আবার বলা হয় শেষ ধাপ হবে কি? সমাপনী রেওয়া মিল। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, অনেকগুলো অবজেক্টিভকে একসাথে করা হয়েছে। 7 থেকে 10টা অবজেক্টিভকে একসাথে করা হয়েছে এই জিনিসটা দিয়া, এই জিনিসটার সাহায্যে 7 থেকে 10টা অবজেক্টিভ একসাথে করা হয়েছে। দেখো, দৈনন্দিন সম্পন্ন করা হয়, দৈনন্দিন মানে প্রতিদিনেরটা প্রতিদিন করা হয় কোন হিসাবগুলা? 1, 2 আর 3। 1, 2 আর 3 এগুলা কি করা হয়? প্রতিদিনেরটা প্রতিদিনই কি সম্পন্ন করা হয়। যেমন লেনদেন বিশ্লেষণ, এই যে 1, তারপরে কি? তারপরে হচ্ছে 2 আর হচ্ছে এই 3। এই প্রথম 3টা দৈনন্দিন করা হয়, মানে প্রতিদিনেরটা প্রতিদিনই কি করা হয়? সম্পন্ন করা হয়। তারপরে বলছে প্রতি মাসে, 3 মাসে বা প্রতি বছরে সম্পন্ন হয়। প্রতি মাসে, 3 মাসে বা প্রতি বছরে, এইগুলো একটা নির্দিষ্ট সময়কাল। ঠিক আছে? প্রতি মাসে হইতে পারে, 3 মাস পর পর হইতে পারে, অথবা প্রতি বছরে একবারও কি হইতে পারে। এগুলা কোন কোন? 4, 5, 6 এবং 8 নাম্বার ধাপ। এই যে 4, 5, 6 ও 8 নাম্বার ধাপ, এই 4টা ধাপের কাজ হয় প্রতি মাসে, অথবা 3 মাস পর পর, অথবা প্রতি বছর। এই অবজেক্টিভটা, এইখানে যে অবজেক্টিভ গুলো বলা হইতাছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষাতে আসলে আমরা ভুল করি। খুবই ইম্পর্টেন্ট, একদম ভালো মতো শিখে ফেলবা। ক্লিয়ার? তারপরে বলছে কি যে বার্ষিক হিসাবকাল শেষে সম্পন্ন করা হয়। বার্ষিক হিসাবকাল শেষে, তার মানে হিসাবকালের শুরুতে কখনো না, হিসাবকালের মাঝামাঝিও না, শুধুমাত্র হিসাবকাল যখন শেষ হবে, হিসাবকাল যখন কি হবে? হিসাবকাল যখন শেষ হবে তখনই এই ধাপগুলোর কাজ করা হয়। এগুলো কয় নম্বর ধাপ? এগুলো হচ্ছে আমার 9 নাম্বার আর হচ্ছে 10 নাম্বার ধাপ। 9 নাম্বার আর 10 নাম্বার ধাপ, যেটা কি করা হয়? যেটা হিসাবকাল শেষে কি করা হয়? সম্পন্ন করা হয়। কার্যপত্রের আরেকটা নাম আছে, কার্যপত্রের একটা নাম হচ্ছে ওয়ার্কশিট। কার্যপত্রের একটা নাম হচ্ছে কি? ওয়ার্কশিট। ওকে, তাহলে আমরা আমাদের পরবর্তী ক্লাসে যাই, স্লাইডে যাই। আশা করি তোমরা হচ্ছে এটা ক্লিয়ারলি কি করতে পারছো, বুঝতে পারছো, এবং বাসায় খুব ভালো মতো এই পেজটা কি করে নিবা? পড়ে নিবা। ওকে, এখন দেখো আমি একটু দ্রুত শেষ করিয়ে দেই, কারণ হচ্ছে মাত্র 16টা, আমাদের 70টা অবজেক্টিভ আছে। ক্লিয়ার? বলছে নিচের কোনটি হিসাব চক্রের দ্বিতীয় ধাপ? তাহলে হিসাব চক্রের দ্বিতীয় ধাপ কোনটি? হিসাব চক্রের দ্বিতীয় ধাপ হচ্ছে কি? হিসাব চক্রের দ্বিতীয় ধাপ হচ্ছে জাবেদা। হিসাব চক্রের দ্বিতীয় ধাপ হচ্ছে কি? জাবেদা। আবার বলছে কোনটি হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ? কোনটি হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ? তাহলে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হচ্ছে কার্যপত্র। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হচ্ছে কি? ঐচ্ছিক ধাপ হচ্ছে কার্যপত্র। লেনদেনকে পৃথক পৃথক শিরোনামে লেখা হয় কোন বইতে? এইটা হচ্ছে তোমরা অ্যান্সার করবা। এটা হচ্ছে তোমরা অ্যান্সার করবা যে লেনদেনকে পৃথক পৃথক শিরোনামে লেখা হয় কোন বইতে। 19 নাম্বার হচ্ছে বাংলাদেশে মূসকের প্রচলন হয় 1 জুলাই 1991 সালে। 1 জুলাই 1991 সালে। এখন তোমরা আমাকে 18 নম্বরের অ্যান্সারটা দাও।
একটু দ্রুত আমি দেখি 18 নাম্বারটা কে কে পারে। যে ওকে প্রান্ত মন্ডল ক্লিয়ার, ওকে। 18-র অ্যান্সারটা কি? 17-র খ ঠিক আছে, 16-র ক সিমি, 16-র ক ঠিক আছে। 18 কি? 18 কি? 18-র কি হবে? 18-র উত্তর পৃথক পৃথক শিরোনামে, পৃথক পৃথক শিরোনামে লেখা হয় কোনটায়? হোয়াইট ইয়ক, ভেরি গুড মেহেদি ভুইয়া, ভেরি গুড। 18-র হবে কি? 18-র হবে গ। 18-র হবে কি? 18-র হবে গ, ঠিক আছে, ওকে। আর 19-এর হবে কি? 19-এর হবে খ, ওকে ওকে ওকে। তাহলে আমরা আমাদের পরের স্লাইডে কি যাই? আমরা আমাদের পরের স্লাইডে যাই। দেখো, এখানে আমি বেশি পড়াবো না, ছোট্ট কিছু জিনিস বুঝাই দেই। যে ভ্যাট শুধু পণ্য ক্রয় বিক্রয়ের সময় আলাদাভাবে হিসাবভুক্ত হয়। সম্পদ ক্রয়ের সময় ভ্যাট আলাদাভাবে হিসাবভুক্ত হয় না। এই জিনিসটা মাথায় রাখবা যে সম্পদ ক্রয়ের সময় ভ্যাট আলাদাভাবে কি হয় না? হিসাবভুক্ত হয় না। সিডি মানে হচ্ছে ক্যারিড ডাউন, সিডি মানে হচ্ছে ক্যারিড ডাউন। আর বিডি ব্যালেন্স বিডি মানে হচ্ছে ব্রট ডাউন, বিডি মানে হচ্ছে কি? ব্রট ডাউন। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা, এরপর ক্রয়ের ভ্যাট হচ্ছে একটা চলতি সম্পদ। ক্রয়ের ভ্যাট একটা কি? ক্রয়ের ভ্যাট হচ্ছে একটা চলতি সম্পদ। ক্রয়ের ভ্যাট একটা কি? চলতি সম্পদ। বিক্রয়ের ভ্যাট হচ্ছে একটা চলতি দায়। বিক্রয়ের ভ্যাট কি? বিক্রয়ের ভ্যাট হচ্ছে একটা চলতি দায়। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, একটু বুঝাই দেই। দেখো, আমরা খুচরা নগদান করি, তো খুচরা নগদানের ভিতরে আমাদের একটা অগ্রদত্ত পদ্ধতি আছে। পরীক্ষাতে বিভিন্ন সময় প্রশ্ন আসে যে অগ্রদত্তের পরিমাণ 1200 টাকা। এখন এই মাসে ম্যানেজার আমি ক্যাশিয়ার, আমাকে 1200 টাকা প্রদান করছে। সেই 1200 টাকা থেকে আমাকে প্রতি মাসে সে 1200 টাকাই কি করবে? প্রদান করবে। ক্লিয়ার? অগ্রদত্ত পদ্ধতিতে। এখন এই মাসে আমি 900 টাকা খরচ করে ফেলছি, তাহলে সামনের মাসে ম্যানেজার আমাকে আবার কত টাকা দিবে? আবার সেই 900 টাকাই দিবে। যত টাকা আমি খরচ করছি তত টাকাই দিবে। কেন তত টাকাই দিবে? কারণ 900 টাকা আমি খরচ করছি, আমার কাছে 300 টাকা আছে, তাহলে যদি 900 টাকা আমাকে আবার দেয়, আমার টাকাটা আবার 1200 টাকা হয়ে যাবে। ক্লিয়ার? এইটাই এখানে বলছে যে খুচরা নগদানে মাসে যত টাকা কি হয়? খরচ হবে, পরবর্তী মাসে ব্যাংক বা নগদান হিসাবে তত টাকায় কি হবে? ডেবিট হবে। তত টাকায় কি হবে? ডেবিট হবে। ওকে, এখন খেয়াল করো, পণ্য ক্রয় বিক্রয়ের সময় যেই বারটা হয় তাকে বলা হয় কারবারি বারটা। এটা হিসাবভুক্ত হয় না, হিসাবভুক্ত হয় না। আর টাকা আদান প্রদানের সময় যে বারটা দেওয়া হয় সেই বারটাকে বলা হয় নগদ বারটা, যে বারটা হিসাবভুক্ত হয়। ওকে, ক্রয় জাবেদায় লেখা হয় হচ্ছে ধারে পণ্য ক্রয়, বিক্রয় জাবেদায় লেখা হয় হচ্ছে ধারে পণ্য বিক্রয়। আবার নগদ প্রাপ্তি জাবেদায় নগদ ও চেকে প্রাপ্তি, এবং নগদ প্রদান জাবেদায় নগদ ও চেকে প্রদান কি হয়? লিপিবদ্ধ হয়। ঠিক আছে? এই স্লাইডগুলো, এগুলোর ভিতরে অনেকগুলো অবজেক্টিভকে একসাথে করে ছোট ছোট কি পয়েন্ট, কি নোট আকারে এখানে লেখা হয়েছে। তোমরা স্লাইড যখন দিব, স্লাইড থেকে এগুলো সবগুলো পার্ট বাই পার্ট সিরিয়ালি কি করবা? পড়ে ফেলবা। ওকে, তাহলে আমরা পরের স্লাইডে এখন যাই। দেখো, এইখানে 20, 21, 22 তিনটা প্রশ্ন আছে। 20, 21, 22, 20, 21, 22 তিনটা প্রশ্ন আছে। একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করো। বলছে 15% ভ্যাট সহ, বলছে হচ্ছে 15% ভ্যাট সহ 1,15,000 টাকার মেশিন ক্রয় করা হলে ভ্যাট চলতি হিসাব কত টাকা হবে? ভ্যাট চলতি হিসাব কত টাকা হবে? আবার বলছে 2024 সালের 1 জানুয়ারি মিস্টার ঝিঝি 25,000 টাকার পণ্য ধারে ক্রয় করে, শর্ত হচ্ছে 2/10 নিট 30। তাহলে উনি যদি 10 জানুয়ারি তারিখে পাওনাদারকে কি করে? টাকা পরিশোধ করে, তাহলে কত টাকা কি পাবে? বাট্টা পাবে।
কত টাকা বাট্টা পাবে। ক্লিয়ার? ওকে, একটু বলো তো বাবুরা। তাহলে 15%, এই 20 নম্বর অ্যান্সারটা কেউ একজন দাও তো দেখি, 20-এর কি হয়। 20 নাম্বারটা কিন্তু একটা ট্রিকি কোশ্চেন, দেখি কে কে পারে 20 নাম্বারটা। আচ্ছা, মেহেদি ভুইয়া বলছে 20-এর ক, নুসরাত মজুমদার বলছে 20-এর 1, আরিশা 20-এর এ, কনক 20-এর এ। দেখো, আমরা যখন পরীক্ষাতে অ্যান্সার করব তখন আমাদের খুবই মনোযোগ রাখতে হবে, খুবই মনোযোগ রাখতে হবে। ক্লিয়ার? কারণ কি? কারণ হচ্ছে আমি প্রথমেই বলছি যে স্থায়ী সম্পদ ক্রয় করলে তার উপরে আলাদাভাবে ভ্যাট ধার্য করা হয় না। এইখানে মেশিন হচ্ছে আমার একটা স্থায়ী সম্পদ, মেশিন হচ্ছে আমার একটা স্থায়ী সম্পদ। তাহলে স্থায়ী সম্পদের উপরে যেহেতু ভ্যাট কি করা হয় না, ধার্য করা হয় না, তাই ভ্যাট চলতি হিসাবে কত টাকা হবে? 0 টাকা হবে। ভ্যাট চলতি হিসাবে 0 টাকা হবে। ক্লিয়ার? ওকে, 20-এর তাহলে কি 20-এর এ না, 20-এর হবে কি, 20-এর হবে অ্যান্সার হবে কি গ। ঠিক আছে, সবাই একটু ক্লিয়ার করে নাও। প্রান্ত মণ্ডল, মেহেদি হাসান, কনক, আরিশা। তাহলে 20-এর অ্যান্সার কি হবে? 20-এর অ্যান্সার হবে হচ্ছে গ। ক্লিয়ার? তাহলে যদি আমি কোন স্থায়ী সম্পদ ক্রয় করি, স্থায়ী সম্পদ ক্রয় করলে কি হবে না, স্থায়ী সম্পদ ক্রয় করলে কোনো ভ্যাট আলাদাভাবে কি হবে না, ধার্য হবে না। আচ্ছা, ওকে। তারপরে বলছে 2024 সালের 1 জানুয়ারি 25,000 টাকার পণ্য কি করছে, ধারে ক্রয় করছে। শর্ত 2/10, শর্ত কি 2/10, নুসরাত মজুমদার ঠিক আছে সি। শর্ত কি, শর্ত হচ্ছে 2/10। তার মানে 10 দিনের ভিতরে যদি আমি টাকা পরিশোধ করি তাহলে হচ্ছে আমি কি পাবো, তাহলে হচ্ছে আমি 2% কমিশন পাবো। তাহলে দেখো 25,000 টাকা, এই যে আমি লিখলাম 25,000, 25,000-এর একটা শূন্য কাইটা দিলে হয় 10%, আর একটা শূন্য কাইটা দিলে হয় 1%। তাহলে 1% যদি হয় 250 টাকা, তাহলে 2% হবে হচ্ছে 500 টাকা, 2% হবে 500 টাকা। তাহলে উত্তর কি, উত্তর হচ্ছে গ, 500 টাকা। ওকে, বলছে বাট্টা গ্রহণের সুযোগ হারালে কত তারিখে টাকা পরিশোধ করা উত্তম? বাট্টা গ্রহণের সুযোগ হারালে কত তারিখে টাকা প্রদান করা কি উত্তম? ওকে, 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 এসকে শিবু, লাভ ইউ টু ব্রাদার। ওকে, তাহলে 22, এই 22-এর অ্যান্সার কি হবে? বাট্টা গ্রহণের সুযোগ হারালে কত তারিখে টাকা কি করতে হবে, পরিশোধ করতে হবে। টাকা পরিশোধ করতে হবে কত তারিখে? দেখো, আমরা চেষ্টা করব ঋণ গ্রহণ যখন আমরা করব, ঋণের সর্বোচ্চ ব্যবহার করার আমরা চেষ্টা করব। তাহলে তাকে কত দিনের ভিতরে টাকা দিতে হবে? নিট 30 দিনের ভিতরে তাকে টাকাটা কি করতে হবে, প্রদান করতে হবে। আগে দিলে লস, আগে দিলে কি লস, কারণ আমার 30 দিন পরে দিলেও পুরো টাকাই দিতে হবে, 5 দিন পরে দিল বা 10 দিনের পরে 15 নাম্বার দিনে দিলেও আমার পুরো টাকাই কি করতে হবে, দিতে হবে। এই কারণে আমরা একদম সর্বশেষ দিন 31 জানুয়ারি, একদম সর্বশেষ দিন কি করব, সর্বশেষ দিন হচ্ছে ঋণ পরিশোধ করব। ভেরি গুড। ওকে, তাহলে আমরা পরের স্লাইডে আমাদের যাই। দেখো, বলছে কনকের কাছ থেকে 5% বাট্টায় 6,650 টাকা পাওয়া গেল, বাট্টা কত টাকা? ক্লিয়ার? সবাই একটু খেয়াল করো, আমাদের অনেকগুলো অবজেক্টিভ, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল, সামনে হচ্ছে ম্যাথমেটিক অবজেক্টিভ যেগুলো হচ্ছে একটু বেশি ক্রিটিক্যাল। আমি প্রতি পেজ থেকে 3টা তোমাদেরকে বুঝাই দিব আর একটা তোমাদেরকে করতে দিব, 3টা তোমাদের বুঝাই দিব, একটা তোমাদের করতে দিব। এরপরে আমাদের লাইভ এডুকার্টুন পেজে, আমার বিজনেস এইড পেজে এই ক্লাসগুলো হচ্ছে আবার আপলোড করা হবে। যার যেখানে সমস্যা সেখান থেকে আবার কি করবা, তোমরা দেখে নিবা। এইভাবে আস্তে আস্তে করলে 70টা প্রশ্ন শেষ করতে আমাদের রাত 10টা বেজে যাবে আজকে। ক্লিয়ার?
তাহলে আমি প্রতি পেজ থেকে 3টা আমি নিজে তোমাদেরকে বুঝাই দিব, একটা তোমাদেরকে কি করতে দিব। ক্লিয়ার? ওকে, সবাই একটু তাড়াতাড়ি ক্লাসগুলো করি। আচ্ছা, দেখো বলছে কনকের কাছ থেকে, অনেকে আমাকে প্রশ্ন করছে যে কনকের কাছ থেকে 5% বাট্টায় কত টাকা পাওয়া গেছে। কনকের কাছ থেকে 5% বাট্টায় 6,600 এত টাকা পাওয়া গেল। বাট্টা কত টাকা? বাট্টা কত টাকা? আমি সবসময় বলছি পার্সেন্টেজের হিসাব হয় 100%। তাহলে পার্সেন্টেজের হিসাব হয় কত পার্সেন্টে? পার্সেন্টেজের হিসাব হয় হচ্ছে 100%। ক্লিয়ার? তাহলে দেখো 5% বাট্টায় এত টাকা পাওয়া গেছে, তার মানে 5% বাট্টা বাদ দেওয়ার পর 6,650 টাকা পাওয়া গেছে। তাহলে এই যে 6,650 টাকা, এখানে টাকা আছে কত পার্সেন্ট? টাকা আছে আমার 95% বা 95 ভাগ। কেন? কারণ পার্সেন্টেজের হিসাব হয় হচ্ছে 100-তে। পার্সেন্টেজের হিসাব হয় কততে? পার্সেন্টেজের হিসাব হয় হচ্ছে 100-তে। এখন 5% বাট্টায় যেহেতু আমি 6,650 টাকা কি পাইছি, তাহলে 100 থেকে আগেই 5% বাদ, আমি পাইছি হচ্ছে 95%, অর্থাৎ কি 95 ভাগ টাকা 6,650 টাকা পাইছি। তার মানে এই 6,650 টাকার ভিতরে 95 ভাগ টাকা আছে, 95 ভাগ টাকা আছে। তাহলে আমি লিখবো 6,650 ভাগ দিব 95 দ্বারা, 1 ভাগের টাকা বেরোবে, গুণ দিব 5 দ্বারা, তাহলে কি বেরোবে? 350 টাকা। তাহলে এই অঙ্কটা আমি কিভাবে করব? আমি 6,650 একে ভাগ দিব হচ্ছে 95 দিয়ে, গুণ দিব হচ্ছে 5 দিয়ে, আমার টাকা বেরোবে 350 টাকা। 350 টাকা। তাহলে আমার সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে 350। ঠিক আছে? ওকে, তাহলে 24-এ বলছে বছরের শুরুতে সম্পদ, বছরের শুরুতে দেখো বছরের শুরুতে সম্পদ ছিল 5 লক্ষ টাকা, দায় ছিল 3 লক্ষ টাকা। বছর শেষে সম্পদ হচ্ছে এত টাকা বৃদ্ধি পেলে, দায় এত টাকা হ্রাস পেলে, বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ কত টাকা? ঠিক আছে, আগে অঙ্কটা একবার পড়ো। বছরের শুরুতে সম্পদের পরিমাণ বলা আছে, বছরের শুরুতে দায়ের পরিমাণ বলা আছে, বছরের শেষে সম্পদ কত টাকা বৃদ্ধি পাইছে তা বলা আছে, দায় কত টাকা হ্রাস পাইছে সেটাও বলা আছে, বছর শেষে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ জানতে চাইছে। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে 24টা আমি একটু অঙ্কটা করে 24টা আমি অঙ্কটা কইরা একটু বুঝাই দেই। ঠিক আছে, কারণ অনেকেই হচ্ছে পারে, অনেকেই হচ্ছে পারে না। তাহলে 5 লক্ষ টাকা আর 3 লক্ষ টাকা, তাহলে বছরের শুরু, তাহলে বছরের শুরু, এটা কত নাম্বার অঙ্ক? এটা হচ্ছে 24 নাম্বার অঙ্ক, 24। তাহলে বছরের শুরু, বছরের শেষ, বছরের শুরু, বছরের শেষ। তাহলে বছরের শুরুতে আমার কাছে ছিল 5 লক্ষ টাকা আর 3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা আর 3 লক্ষ টাকা। তাহলে এ ইকুয়াল টু এল প্লাস ও ই। আমার টাকা ছিল 5 লক্ষ টাকা আর দায় ছিল হচ্ছে 3 লক্ষ টাকা। তাহলে আমার এইটা ছিল, আমার মালিকানা সত্ত্ব ছিল 2 লক্ষ টাকা, মালিকানা সত্ত্ব ছিল 2 লক্ষ টাকা। তারপরে বলা হয়েছে যে বছর শেষে 1.5 লক্ষ টাকা সম্পদ বৃদ্ধি পাইছে, মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে 50,000 টাকা। তাহলে বছর শেষে এটার সাথে যদি আমি প্লাস দেই 1,50,000 টাকা, তাহলে বছর শেষে আমার কাছে কি সম্পদ থাকে কত? বছর শেষে আমার কাছে সম্পদ থাকে 6,50,000 টাকা, 6,50,000 টাকা। আর দায় কমে গেছে 50,000, দায় কমে গেছে 50,000। তাহলে আমার দায় হয়েছে কত? দায় হয়েছে আমার 2.5 লক্ষ টাকা। তাহলে আমি যদি 2.5 লক্ষর সাথে আরো 4 লক্ষ টাকা কি করি, 4 লক্ষ টাকা যদি আমি কি করি, যোগ করি, তাহলে আমি পাবো হচ্ছে 2 পাশ সমান হবে 6.5 লক্ষ টাকা, 2 পাশেই হবে। তাহলে আমার উত্তর কত? আমার উত্তর হচ্ছে এই যে 4 লক্ষ টাকা হচ্ছে আমার কি, 4 লক্ষ টাকা হচ্ছে আমার উত্তর। তাহলে এইখানে উত্তরটা কি হবে? উত্তর হবে 4 লক্ষ টাকা। উত্তর হবে কি? 4 লক্ষ টাকা। ক্লিয়ার?
এরপর বলছে অগ্রদত্ত খুচরা নগদানের পরিমাণ 1500 টাকা, সারা মাসে 900 টাকা কি হয়েছে খরচ হয়েছে। আমি আগে একটু বলছিলাম যে খুচরা নগদানে যেই টাকা খরচ হবে সেই টাকাই পরবর্তী মাসে আবার কি করা যায়, পাওয়া যায়। বলছে পরবর্তী মাসে ক্যাশিয়ার ম্যানেজারের নিকট হতে কত টাকা পাবে। তাহলে আমি খরচ করছিলাম কত, আমি খরচ করছি 900 টাকা, তাহলে ক্যাশিয়ারের কাছ থেকে পাবো আমি কত টাকা, আমি ক্যাশিয়ারের কাছ থেকে পাবো হচ্ছে 900 টাকা। এসকে শিবু ভেরি গুড। 24-এর 1 না, 24-এর হবে গ গ। আচ্ছা ক্লিয়ার, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার, ওকে। তাহলে আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাই। দেখো ব্যাংক সমন্বয় বিবরণী এখানে যা যা দেওয়া আছে সবগুলো তোমরা পড়ে নিবা, কিছু কিছু জিনিস আমি পড়াই দেই। দেখো বলছে একটি বৈধ চেকের মেয়াদ 6 মাস অথবা 180 দিন। নগদান বই, ব্যাংক সমন্বয় বিবরণী, অবচয় এবং আর্থিক অবস্থা বিবরণী, এই দুইটা অধ্যায় নামাজের পরের জন্য রাখার পর আমাদের এর আগের সবগুলো অধ্যায় নামাজের আগে ব্রেকের আগে কি করে ফেলতে হবে, শেষ করে ফেলতে হবে। ওকে, তাহলে একটি বৈধ চেকের মেয়াদ 6 মাস বা কত দিন, 180 দিন। ক্লিয়ার। নগদান বই অথবা নগদান বই বা ব্যাংক সমন্বয় বিবরণী মূলত প্রস্তুত করে আমানতকারী। আমানতকারী খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে নগদান বই বা ব্যাংক সমন্বয় বিবরণী মূলত প্রস্তুত করে কে, মূলত প্রস্তুত করে হচ্ছে আমানতকারী। আর পাস বই, ডেবিট ও ক্রেডিট মেমোরেন্ডাম, পাস বই ডেবিট ও ক্রেডিট মেমোরেন্ডাম প্রস্তুত করে হচ্ছে ব্যাংকের কর্তৃপক্ষ, ব্যাংকের কর্তৃপক্ষ। ক্লিয়ার, ওকে। তাহলে পাস বই, ডেবিট ও ক্রেডিট মেমোরেন্ডাম প্রস্তুত করে কে, ব্যাংকের কর্তৃপক্ষ। দেখো বাচ্চারা তোমাদের জন্য আমি 2 দিন, এক পাশে ছিল একটা টেস্ট পেপার, আরেক পাশে আরেকটা টেস্ট পেপার, সামনে হচ্ছে আরেকটা টেস্ট পেপার, তিনটা টেস্ট পেপার নিয়ে আমি হচ্ছে বসছি, ঠিক আছে। তারপরে আরেকটা ছিল ওয়ালিউল্লাহ স্যারের বই, একটা ছিল আমিনুল ইসলাম স্যারের বই, 5টা বই সামনে ছড়ায় নিয়ে কম্পিসির সামনে বসছি। 2টা দিন খালি পেজ উল্টাইছি, প্রশ্নগুলা কালেক্ট করছি যে কোন কোন প্রশ্নগুলা সর্বাধিক কমন এবং সামনের বার কোনগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এইভাবে অনেক কষ্ট করে সাজায়া তোমাদের জন্য এই ক্লাস পিডিএফটা কি করছি, তৈরি করছি আজকে। তোমরা একটু মনোযোগ দিয়া জাস্ট একটু পড়ো, যেই কয়জন ক্লাসটা করবা, তোমরা যদি এইচএসসিতে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে অবজেক্টিভে সর্বোচ্চ নাম্বার না পাও তোমাদের ব্যাচের ভিতরে, তারপরে তোমাদের কোনো অভিযোগ থাকলে আমার কাছে দিও। ক্লিয়ার, একটু মনোযোগ দিয়ে তোমরা একটু ক্লাসটা করো। ব্যাংক সমন্বয় বিবরণী পারতে হবে না, কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণীর সৃজনশীল আমার দরকার নাই এ প্লাস পাওয়ার জন্য, কিন্তু অবজেক্টিভ 2টা 3টা আসে, অবজেক্টিভ আমার দরকার, সেই অবজেক্টিভটা আমার পড়ে ফেলতে হবে। আর 2 রকমের অবজেক্টিভই আসে, কোন 2 রকমের আসে সেই 2 রকমের আমি তোমাদেরকে শিখাই দিব। তো ব্যাংক সমন্বয় বিবরণীর অধ্যায় যদি কেউ সৃজনশীল নাও পারো কোনো সমস্যা নাই, অবজেক্টিভ পারতে গেলে সৃজনশীল পারা লাগে না ব্যাংক সমন্বয় বিবরণীর। ক্লিয়ার, আচ্ছা। তাহলে নগদান বই ও পাস বই, নগদান বই ও পাস বইয়ের মধ্যে কেমন সম্পর্ক, বিপরীত ধর্মী সম্পর্ক। নগদান ও পাস বইয়ের মধ্যে বিপরীত ধর্মী কি, বিপরীত ধর্মী সম্পর্ক আছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো ব্যাংক বিবরণী প্রস্তুত, এটা একটা ঐচ্ছিক বিষয়। কি বিষয়, ঐচ্ছিক বিষয়। যে ব্যাংক সমন্বয় বিবরণী আমি প্রস্তুত করতেছি এটা আমার ইচ্ছার উপর নির্ভর, আমি ইচ্ছা করলে করতেও পারি, নাও করতে পারি। কিন্তু এই দুইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে কোন নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়, পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী, আর কোন ধারণা থেকে, আয় ব্যয় ধারণা। এটার আরেকটা নাম আছে রাজস্ব নীতি, রাজস্ব ধারণা, রাজস্ব ধারণা। তাহলে ধারণা এক জিনিস, নীতি হচ্ছে আরেক জিনিস। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী কোন নীতি অনুযায়ী তৈরি করা হয়, পূর্ণ প্রকাশ নীতি। কোন ধারণা অনুযায়ী তৈরি করা হয়, আয় ব্যয় ধারণা অথবা রাজস্ব ধারণা, দুইটা একই ধারণা, নাম দুইটা হচ্ছে 2 রকম। তাহলে পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী তৈরি করা হয়, আয় ব্যয় ধারণা অনুযায়ী তৈরি করা হয়। ওকে, আচ্ছা। এরপর বলছে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ব্যাংক বিবরণী তৈরির উদ্দেশ্য কি, উদ্দেশ্য কি, এর উদ্দেশ্য কি। ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য হচ্ছে গড় মিলের কারণ নির্ণয় করা, গড় মিলের কারণ নির্ণয় করা। জমাকৃত চেক প্রত্যাখ্যাত হলে তাকে কি চেক বলে, তাকে বলে এনএসএফ চেক, এনএসএফ চেক, ঠিক আছে। যদি এটা এনএফএস হয়ে যেত তাহলে হয়ে যেত নিড ফর স্পিড, ঠিক আছে, যে গেম আমরা পিসিতে খেলি, কিন্তু এটা হয়ে গেছে কি এনএসএফ, ঠিক আছে।
নট সাফিসিয়েন্ট ফান্ড, নট সাফিসিয়েন্ট ফান্ড, ক্লিয়ার? আচ্ছা, কার্যপত্র ঐচ্ছিক, ব্যাংক সমন্বয় বিবরণীও কি ঐচ্ছিক। ওকে, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, অবজেক্টিভে পরীক্ষাতে আসবে। ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে, ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে অথবা কি ডেবিট হয়েছে, কিন্তু নগদান বইতে ক্রেডিট করা হয়নি, তাকে বলা হয় ডেবিট মেমোরেন্ডাম। তাকে বলা হয় কি ডেবিট মেমোরেন্ডাম, ক্লিয়ার? ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে একটা খরচ, ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে একটা কি, ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে একটা খরচ। ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে একটা আয়, ক্রেডিট মেমোরেন্ডাম একটা কি, ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে একটা আয়, ক্লিয়ার? ওকে, নট সাফিসিয়েন্ট মানে, তাহলে ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে একটা খরচ বা হচ্ছে একটা কি ব্যয়, ঠিক আছে? আর ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে একটা কি আয়, ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে একটা আয়। তাহলে ব্যাংক বিবরণীতে ক্রেডিট হয়েছে কিন্তু নগদান বইতে কি করা হয়নি, ডেবিট করা হয়নি, সেটা হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম, সেটা হচ্ছে কি ক্রেডিট মেমোরেন্ডাম, ক্লিয়ার সবাই? এটা আরো ভালো করে একটু পড়ে নিবা, যে যে লেখাগুলো আছে জাস্ট লেখাগুলো পড়লেই হবে, হুবহু এইভাবেই হচ্ছে পরীক্ষাতে কি হয় প্রশ্ন আসে। তাহলে আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাই। দেখো, ব্যাংক বিবরণীর ডেবিট উদ্ধৃত্ত বা জের, ব্যাংক বিবরণীর ডেবিট উদ্ধৃত্ত কি বুঝায়, ব্যাংক জমাতিরিক্ত বুঝায়, খুবই ইম্পর্টেন্ট। ব্যাংক বিবরণীর ডেবিট উদ্ধৃত্ত কি বুঝায়, ব্যাংক জমাতিরিক্ত বুঝায়। আবার নগদান বইয়ে ব্যাংক হিসাবের ডেবিট উদ্ধৃত্ত কি বুঝায়, সেটা আবার ব্যাংক জমা বুঝায়। তার মানে ব্যাংক বিবরণীতে যদি ডেবিট হয় সেটা বুঝায় ব্যাংক জমাতিরিক্ত, আর নগদান বইয়ে যদি কি হয় ডেবিট হয় তাহলে বুঝায় ব্যাংক জমা। আবার ইস্যুকৃত চেক, জমাকৃত চেক, পরীক্ষাতে প্রশ্ন আসে যে নিচের কোনগুলো আউটস্ট্যান্ডিং চেক, একের ভিতরে বলা থাকবে বকেয়া বা উপস্থাপিত চেক, দুইয়ের ভিতরে বলা থাকবে ইস্যুকৃত চেক ব্যাংক উপস্থাপিত হয়নি, প্রশ্নে বলা থাকবে নিচের কোনটি সঠিক, 1 ও 2, 2 ও 3, তখন উত্তর হবে 1 আর 2, ক্লিয়ার? তাহলে এই ইস্যুকৃত চেক যা উপস্থাপিত হয়নি এর নামগুলো আমাদের মুখস্থ করতে হবে, বকেয়া বা উপস্থাপিত চেক, আরেকটা কি, আরেকটা হচ্ছে আউটস্ট্যান্ডিং চেক। জমাকৃত চেক আদায় হয়নি, জমাকৃত চেক আদায় হয়নি, এর আরেকটা নাম হচ্ছে ট্রানজিট ইন চেক অথবা পরিবহনাধীন চেক, ট্রানজিট ইন চেক অথবা পরিবহনাধীন চেক। ওকে, এখন আমরা আমাদের এই প্রশ্নগুলোর সলভ করি। বলছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 75 টাকা, ধার্যকৃত চার্জ 75 টাকা, নগদান বইতে 57 টাকা লেখা হয়েছে, গড় মিলের কারণ কি? আমি ছোট্ট করে একটা জিনিস বুঝাই, যদি ডেবিটেই ভুল হয়, একই হিসাবের পাশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডেবিট পাশ, একটা হচ্ছে ক্রেডিট পাশ, যদি সমজাতীয় পাশে ভুল হয়, ধরো ক্রেডিট পাশেই ভুলটা হয়েছে অথবা ডেবিট পাশেই ভুলটা হয়েছে, তাহলে সেই ভুল সংশোধনের জন্য আমরা টাকাটাকে বিয়োগ করে দিব, কি করে দিব, বিয়োগ করে দিব। আর যদি দুইটা ভিন্ন পাশে ভুল হয়, ভিন্ন পাশে ভুল হয়, তাহলে দুই পরিমাণ টাকাকে কি করতে হয়, যোগ করতে হয়। আর সমপরিমাণ পাশে বা সমজাতীয় পাশে হয় শুধু ডেবিট পাশেই ভুল হয়েছে, নয়তো শুধু ক্রেডিট পাশেই ভুল হয়েছে, তখন সেই টাকার পরিমাণ বের করার জন্য আমরা দুইটা অ্যামাউন্টকে মাইনাস করে দিব। দেখো, ধার্যকৃত চার্জ এটাও ডেবিট, এটা কি ডেবিট, আমি নগদান বইতে ডেবিট পাশেই লিখছি কিন্তু কম লিখছি, তাহলে আমি দুই ডেবিট পাশেই ভুলটা হয়েছে, যেহেতু সমজাতীয় পাশে ভুল হয়েছে আমি বিয়োগ করে দিব, আমি 75 থেকে 57 বিয়োগ করে দিব, আমার অ্যান্সার হবে 18 টাকা, আমার অ্যান্সার হবে কত টাকা, 18 টাকা, ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে এইটার উত্তর কত হবে, দেখো ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, তাহলে সুদ কি, সুদ হচ্ছে ক্রেডিট, সুদ হচ্ছে ক্রেডিট, সুদ হচ্ছে কি, সুদ হচ্ছে ক্রেডিট, কিন্তু আমি নগদান বইয়ের কোথায় লিখছি, আমি লিখছি ডেবিটে, আমি লিখছি কোথায়, আমি লিখছি ডেবিটে। তার মানে কি, এইটা দুইটা ভিন্ন পাশের ভুল, উপরেটা ছিল একই পাশের ভুল, ডেবিট পাশেই ভুল হয়েছে, আর এইটা হচ্ছে ভিন্ন পাশের ভুল, কি পাশের ভুল, ভিন্ন পাশে ভুল হয়েছে, ডেবিট ক্রেডিটে ভুল হয়েছে। তাহলে ভিন্ন পাশে যদি ভুল হয় আমি এটাকে কি করে দিব, যোগ করে দিব, কি করে দিব, যোগ করে দিব। তাহলে 56 টাকা
আর 65 টাকা যোগ করলে আমার অ্যান্সার হবে 121 টাকা। আমার অ্যান্সার হবে কত টাকা? 121 টাকা। ক্লিয়ার সবাই? বুঝা গেছে? আচ্ছা, ওকে, ক্লিয়ার। তাহলে আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাই। সবাই ক্লিয়ার? তাহলে আবারও বলি, যদি সমজাতীয় পাশে, হিসাবের পাশ দুইটা, ডেবিট পাশ, ক্রেডিট পাশ, সমজাতীয় পাশে যদি ভুল হয় তাহলে অ্যামাউন্ট দুইটাকে মাইনাস করে দিব, যে অ্যান্সার বেরোবে সেটাই আমার উত্তর। আর যদি ভুল দুইটা ভিন্ন পাশে হয়, ভিন্ন পাশে ভুল হয়, ডেবিটেরটা ক্রেডিটে লিখে ফেলছি, ক্রেডিটেরটা ডেবিটে লিখে ফেলছি, এমন ভুল যদি হয়, ভিন্ন পাশে ভুল হলে দুইটা অ্যামাউন্টকে আমি যোগ করে দিব, তাহলে আমার পার্থক্য নির্ণয় হবে। এই জিনিসটা ব্যাংক সমন্বয় বিবরণীর ক্ষেত্রে যেই কনসেপ্ট, রেওয়া মিলের ভুলের ক্ষেত্রেও কি একই কনসেপ্ট। ওকে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো এইখানে অনেক কিছু লেখা আছে, জাস্ট দুইটা জিনিস একটু দেখো, দুইটা জিনিস, ঠিক আছে? নীতিগত ভুল, সমন্বিত ক্রয়ের সূত্র আমরা সবাই পারি। নীতিগত ভুল কি? মুনাফা জাতীয় হিসাবকে মূলধন জাতীয় হিসাবে লেখা, এটা হচ্ছে নীতিগত ভুল। বেদাখিলার ভুল কি? সমজাতীয় হিসাবে ভুল হলে, যেমন ভাড়া প্রদান 2000 টাকা বেতনে লেখা হয়েছে, সমজাতীয় হিসাবে ভুল, এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার কি বেদাখিলার ভুল। নীতিগত ভুল কি? মুনাফা জাতীয় হিসাবকে মূলধনে লেখা, যেমন মেশিন ক্রয় 40,000 টাকা ক্রয় হিসাবে লেখা হয়েছে, ক্রয় হিসাবে, এটা হচ্ছে গিয়া কি? এটা হচ্ছে আমার নীতিগত ভুল। যে দুইটা জিনিস মনে রাখতে হবে, দেখো সুন্দর করে এখানে লেখা আছে, টাকার অঙ্কে একই পাশে ভুল হলে, একই পাশে ভুল হলে বিয়োগ করে পার্থক্য নির্ণয় করতে হয়, বিয়োগ করে পার্থক্য নির্ণয় করতে হয়, বিয়োগ করে। যদি একই পাশে ভুল হয়, বিয়োগ করে পার্থক্য নির্ণয় করতে হয়। উদাহরণ কি? যেমন একটি হিসাবে ডেবিট জের 500 টাকা, হিসাবের কি জের? ডেবিট জের কত টাকা? 500 টাকা, ভুলে 50 টাকা লেখা হয়েছে, তার মানে ডেবিট পাশেই ভুলে কত টাকা লেখা হয়েছে? 50 টাকা লেখা হয়েছে। তাহলে আমি বিয়োগ করে দিব, 500 থেকে 50 বিয়োগ করে দিব, আমার অ্যান্সার হবে 450, 450। আবার বলছে টাকার অঙ্কে বিপরীত পাশে ভুল করলে, কোন পাশে? বিপরীত পাশে যদি ভুল করে তাহলে কি করতে হয়? যোগ করে পার্থক্য নির্ণয় করতে হয়, যোগ করে পার্থক্য নির্ণয় করতে হয়। যেমন একটি হিসাবে ডেবিট জের 500 টাকা, ভুলে ক্রেডিটে 50 টাকা লেখা হয়েছে, তাহলে ডেবিটেরটা আমি ভুলে ক্রেডিট পাশে কি করছি? লিখে ফেলছি। তাহলে বিপরীত পাশে ভুল, আমার করতে হবে কি? আমার করতে হবে যোগ। তাহলে 500 আর 50 যোগ করলে আমার উত্তর হবে 550 টাকা। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। একটু দ্রুত অ্যান্সার করি। ওকে, মেহেদি ভুইয়া ভেরি গুড, নিলয় ক্লিয়ার, প্রান্ত মন্ডল ক্লিয়ার ভাই, ওকে ভেরি গুড, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন এই প্রশ্নগুলো একটু দেখো, এই প্রশ্নগুলো একটু দেখো। বলছে কখন সমাপনী মজুদ রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়? কখন সমাপনী মজুদ রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়? ঠিক আছে, তাহলে কি হবে? সবাই ক্লিয়ার? ওকে, তাহলে রেওয়া মিলে কখন অন্তর্ভুক্ত হয়? রেওয়া মিলে সমাপনী মজুদ কখন রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়? কি থাকলে অন্তর্ভুক্ত হয়? সমন্বিত ক্রয় থাকলে। ভেরি গুড, সমন্বিত ক্রয় থাকলে। অনিশ্চিত হিসাব কোন ধরনের হিসাব? অনিশ্চিত হিসাব কোন ধরনের হিসাব বলতো? আরাফাত জীবন ভেরি গুড, অনন্য অনু ভেরি গুড, সিমি ঠিক আছে। 26, অনিশ্চিত হিসাব কোন ধরনের হিসাব? অনিশ্চিত হিসাব একটি সাময়িক হিসাব, সাময়িক অথবা অস্থায়ী হিসাব, সাময়িক অথবা অস্থায়ী হিসাব, সাময়িক অথবা অস্থায়ী হিসাব। যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়, যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় মজুরি হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে, এটা কোন ধরনের ভুল? 28 এর অ্যান্সার কি হবে? এটা কোন ধরনের ভুল? এটা যেহেতু এটা একটা মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়কে আমি মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে লিপিবদ্ধ করছি, এটা হবে একটা নীতিগত ভুল। কি ভুল? নীতিগত ভুল, ঠিক আছে। আচ্ছা,
এরপর বলছে কমিশন প্রাপ্তি ডেবিট করা হয়েছে 1000 টাকা। দেখো কমিশন কি বলা হয়েছে, প্রাপ্তি, তাহলে প্রাপ্তি সবসময় কি হয়, ক্রেডিট হয়। প্রাপ্তি কি হয়, ক্রেডিট হয়। প্রাপ্তি কি হয়, ক্রেডিট হয়। কিন্তু ক্রেডিটকে আমি লিখেছি কোথায়, ক্রেডিটকে আমি লিখে ফেলেছি ডেবিটে। এখন অনেকে বলতেছে লেখার ভুল, কিন্তু লেখার ভুল না, এইটা হবে বেদাখিলার ভুল। কারণ কমিশন প্রাপ্তি একটা আলাদা হিসাব আর প্রদত্ত কমিশন একটা আলাদা হিসাব। যেহেতু আমি কমিশন প্রাপ্তিকে ডেবিট করছি, তার মানে আমি প্রদত্ত কমিশনে কি করছি, লিপিবদ্ধ করছি। মুনাফা জাতীয় আয়কে মুনাফা জাতীয় ব্যয় লিখে ফেলছি। এটা হচ্ছে একটা বেদাখিলার ভুল, এটা একটা বেদাখিলার ভুল। ওকে ওকে, লেখার ভুল না, বেদাখিলার ভুল, বেদাখিলার ভুল হবে, এটা একটা বেদাখিলার ভুল হবে। ওকে, বেদাখিলার ভুল হবে। যারা এটা সি আনসার করছো তারা রাইট, যারা বি করছো তারা ভুল। অ্যান্সার হবে কি সি। কারণ কি, কারণ আমি কমিশন প্রাপ্তি মুনাফা জাতীয় আয়কে ডেবিট করছি, মানে প্রদত্ত কমিশনে লিখে ফেলছি। তার মানে মুনাফা জাতীয় আয়কে মুনাফা জাতীয় ব্যয় আমি কি করছি, লিপিবদ্ধ করছি। এটা হবে কিসের ভুল, এটা হবে বেদাখিলার ভুল। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাই। দেখো এখানে বলা হয়েছে বিক্রয় হিসাবে 5000 টাকা ভুলে, বিক্রয় হিসাবে 5000 টাকা, বিক্রয় হিসাবে 5000 টাকা ভুলে ডেবিটে 3000 টাকা লেখা হয়েছে। তাহলে এটা হচ্ছে ক্রেডিট, লেখছি কোথায়, ডেবিটে, ভিন্নধর্মী ভুল। তাহলে অ্যান্সার কি হবে, 29-এর ডি গ হবে, 29-এর গ হবে। ঠিক আছে, ওকে। তাহলে বিক্রয় হিসাবে 5000 টাকা ভুলে ডেবিটে 3000 টাকা কি করা হয়েছে, লিখা হয়েছে। তাহলে দেখো এটা ক্রেডিট, এটা আছে কি ডেবিট। তাহলে দুই পাশে যখন ভুল হয়, ভিন্ন পাশে যখন ভুল হয়, তখন কি করতে হয়, তখন যোগ করতে হয়, যোগ করতে হয়। তাহলে 30-এর কত হবে, 30-এর হবে গ। যারা 30-এর গ বলেছো তাদের অ্যান্সার রাইট। ওকে, আরিশা ইসলাম, ভেরি গুড, 30-এর গ। 31 বলেছে কি, প্রদত্ত বার্তা। তাহলে প্রদত্ত বার্তা কি, আমার প্রদত্ত বার্তা হচ্ছে আমার ডেবিট। 425 টাকা ভুলে 524 টাকা লেখা হয়েছে। তাহলে ডেবিটেই ভুলটা হয়েছে, ডেবিটেই ভুলটা হয়েছে। তাহলে এটা কি হবে, এটা হবে মাইনাস। এটা হবে কি, এটা হবে মাইনাস। তাহলে 524 থেকে 425 মাইনাস দাও। তাহলে 524 মাইনাস 425, আমার অ্যান্সার হবে কত, 31-এর অ্যান্সার হবে কত, সিমি ঠিক আছে, 31-এর অ্যান্সার কত হবে বলো, 31-এর অ্যান্সার হবে ক, 99 টাকা, 99 টাকা। ওকে, পরে বলছে ক্রয়, ক্রয় 5000 টাকা। তাহলে ক্রয় হচ্ছে আমার ডেবিট, ক্রয় হচ্ছে আমার ডেবিট। ভুলে 3বার ডেবিট করা হয়েছে, তার মানে ভুলে 15,000 টাকা কি করা হয়েছে, ডেবিট করা হয়েছে। তাহলে একই পাশে যেহেতু ভুল হয়েছে, একই পাশে যেহেতু ভুল হয়েছে, আমি করে দিব মাইনাস। একই পাশে ভুল হওয়ার কারণে আমি করে দিব কি, মাইনাস। ওকে, একই পাশে ভুল হওয়ার কারণে আমি করে দিব কি, মাইনাস। তাহলে ক্রয় ও ডেবিট, 3বার ডেবিট করছে 15,000 টাকা। তাহলে 2বারই কি করা হয়েছে, ডেবিট করা হয়েছে। যেহেতু একই পাশের ভুল, আমি করে দিব কি, মাইনাস। তাহলে 15,000 থেকে 5,000 টাকা মাইনাস করলে অ্যান্সার হবে 10,000 টাকা। 32-এর যারা খ বলছো, ভেরি গুড, ভেরি গুড, শিবু ভেরি গুড, মেহেদি ভুইয়া, নুসরাত মজুমদার ভেরি গুড। আচ্ছা, বেতন প্রদান 3000 টাকা। তাহলে বেতন প্রদান হচ্ছে ডেবিট, বেতন প্রদান কি, ডেবিট। 2বার কি করছে, ক্রেডিট করছে, তার মানে 6000 টাকা করছে কি, ক্রেডিট। তাহলে ক্রেডিট আর ডেবিট দুইটা আলাদা আলাদা ভুল, ডেবিট আর ক্রেডিট দুইটা আলাদা আলাদা ভুল। একটু মনোযোগ দাও। বেতন প্রদান 3000 টাকা ভুলে 2বার ক্রেডিট করা হয়েছে, কিন্তু বেতন প্রদান হচ্ছে আমার কি, বেতন প্রদান হচ্ছে আমার ডেবিট। তাহলে ডেবিটের ভুল এবং ক্রেডিটের ভুল, দুই পাশে যখন ভুল হবে, ভিন্ন পাশে ভুল হলে হয় যোগ। তাহলে 6000 যোগ 3000, আমার উত্তর হবে 9000 টাকা, উত্তর হবে 9000 টাকা। তো 33-এর যারা হচ্ছে গ বলেছো তাদেরটা রাইট, সিমি রাইট, ভেরি গুড।
নুসরাত মজুমদার ভুল হয়ে গেছে তোমারটা। জাহিদুল ইসলাম 33-এর গ, ঠিক আছে, ওকে রাইট, ওকে ওকে ওকে, ঠিক আছে, ওকে ওকে। তাহলে আমাদের এই স্লাইড কমপ্লিট। ওকে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই, পরবর্তী স্লাইডে যাই। দেখো, অনুপার্জিত আয়ের সাথে অনুপার্জিত আয়ের সাথে আয়ের সম্পর্ক কেমন? আয়ের সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। অনুপার্জিত আয়ের সাথে আয়ের সম্পর্ক কি? বিপরীতমুখী। ক্লিয়ার? আচ্ছা, ব্যাংক বিবরণীতে ক্রেডিট মেমোরেন্ডাম কি? ব্যাংক বিবরণীতে ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে কি? আমাদের অবচয় পর্যন্ত শেষ করতে পারলে খুবই ভালো হইতো আসলে। আচ্ছা, ব্যাংক বিবরণীতে ক্রেডিট মেমোরেন্ডাম কি? আমরা 50টা প্রশ্ন শেষ করে ব্রেক দিব, 50টা প্রশ্ন শেষ করে আমরা আসন নামাজের ব্রেক দিব। ওকে, তাহলে ব্যাংক বিবরণীতে ক্রেডিট মেমোরেন্ডাম কি? ক্রেডিট মেমোরেন্ডাম কি? ব্যাংক বিবরণীতে ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে কি বৃদ্ধি? বলো তো দেখি। 34-এর 3, ঠিক আছে, 35 কি হবে? 35। ক্রেডিট মেমোরেন্ডাম কি? ক্রেডিট মেমোরেন্ডাম কি বলো তো দেখি। ক্রেডিট মেমোরেন্ডাম কি? 35-এর হবে হচ্ছে আয় বৃদ্ধি, আয় বৃদ্ধি। তাহলে ডেবিট মেমোরেন্ডাম কি? ব্যয় বৃদ্ধি। ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যয় বৃদ্ধি। ওকে, তারপরে এখানে দেখো একটা জিনিস লিখছি, সমাপনী দাখিলা দিতে হয়। সমাপনী দাখিলা দিতে হয় কি হিসাব? নামিক হিসাবের। তার মানে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়। তারপরে দিতে হয় কি হিসেবে? উত্তোলন হিসাবের। আর দিতে হয় নিট লাভ বা ক্ষতি হিসাব বন্ধ করার জন্য, নিট লাভ বা ক্ষতি হিসাব বন্ধ করার জন্য। সমাপনী দাখিলা দেওয়ার পর এই হিসাবগুলোর জের হয় শূন্য। হিসাবগুলোর জের হয় কি? জের হয় শূন্য। আর এই 4টা হিসাবকে বলা হয় অস্থায়ী হিসাব। কি হিসাব? অস্থায়ী হিসাব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সমাপনী দাখিলা দিতে হয় নামিক হিসাবের, মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়, উত্তোলন হিসাব, নিট লাভ বা ক্ষতি হিসাব বন্ধ করার জন্য। সমাপনী দাখিলা দেওয়ার পর এই হিসাবগুলোর জের কি হবে? জের সবসময় শূন্য হবে। জের কি হবে? শূন্য হবে। মনে রাখবা, এটা পরীক্ষাতে আসছে অনেকবার। আর এই 4টি হিসাবকে কি বলা হয়? এই 4টি হিসাবকে অস্থায়ী হিসাব বলা হয়। এটাও পরীক্ষাতে অনেকবার কি হইছে? আসছে। ক্লিয়ার? আচ্ছা, 36 নাম্বার, নিচের কোনটি করণিক ভুল নয়? করণিক ভুল নয়, এই যে নয় বলে দিছে, হবে কি ভুল? নীতিগত ভুল। কারণ লেখার ভুল, পরিপূরক ভুল, বাদ পড়ার ভুল, বেদাখিলার ভুল, এগুলো সবই হচ্ছে করণিক ভুল। কি ভুল? করণিক ভুল। আর নীতিগত ভুল করণিক ভুল না, নীতিগত ভুল করণিক ভুল না। ক্লিয়ার সবাই? আচ্ছা, ওকে, তাহলে আমরা আমাদের 36-এর গ, 36 যারা গ বলছো ভেরি গুড। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, দেখো, কার্যপত্র আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে কার্যপত্র প্রস্তুত করা হয়, যা ঐচ্ছিক। আর্থিক বিবরণী প্রস্তুতের রোডম্যাপ বলা হয়, আর্থিক বিবরণী প্রস্তুতের রোডম্যাপ বলা হয়। ওকে, আচ্ছা, বলছে কার্যপত্র প্রধানত কয় ঘর বিশিষ্ট? কার্যপত্র প্রধানত কয় ঘর বিশিষ্ট? তাহলে কার্যপত্র প্রধানত কয় ঘর বিশিষ্ট? উত্তর হবে 10 ঘর বিশিষ্ট। তো যারা 10 ঘর বিশিষ্ট বলছো তাদেরটা রাইট। তাহলে কার্যপত্র কয় ঘর বিশিষ্ট? কার্যপত্র হচ্ছে 10 ঘর বিশিষ্ট। ওকে, একটু পরে কঠিন পড়াগুলো শুরু হবে। অবচয় আর আর্থিক অবস্থার বিবরণীতে গেলেই সবার মাথা কি হয়ে যাবে? গরম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কার্যপত্র প্রস্তুত করা হয়। কার্যপত্র কি? আর্থিক বিবরণীর পূর্বে কি করা হয়? প্রস্তুত করা হয়। এটা হচ্ছে একটা ঐচ্ছিক ধাপ, রোড ম্যাপ বলা হয়। কার্যপত্র প্রধানত কত ঘর? 10। 37-এর সি 10 ঘর বিশিষ্ট। তাহলে অগ্রিম বকেয়া আয় ও ব্যয় লিপিবদ্ধের জন্য কোন দাখিলা দেওয়া হয়? কি? অগ্রিম ও বকেয়া আয় ব্যয়। অগ্রিম ও বকেয়া আয় ব্যয়। তাহলে অগ্রিম ও বকেয়া আয় ব্যয় দেওয়ার জন্য 37-এর গ, ভেরি গুড। অগ্রিম ও বকেয়া আয় ব্যয় দেওয়ার জন্য আমার দিতে হয় কি দাখিলা? আমার দিতে হয় সমন্বয় দাখিলা। 38-এর বি, ভেরি গুড। বিপরীত জাবেদা কখন প্রস্তুত করতে হয়? বিপরীত জাবেদা প্রস্তুত করতে হয় হিসাবকাল শেষে, বিগত হিসাবকাল শেষে। তাহলে 38-এর কি? 39-এর হবে ক, বিগত হিসাবকাল শেষে। ঠিক আছে,
বিগত হিসাবকাল শেষে 38-এর খ, ঠিক আছে সিমি, ঠিক আছে 38-এর খ, অন্যান্য ঠিক আছে 38-এর খ, 39-এর হবে কি বিগত হিসাবকাল শেষে। ক্লিয়ার? ওকে, আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। স্থায়ী সম্পদ অপচয়, ও ফাটাফাটি। অবচয়ের ক্লাস করে অবচয় শিখার পর আমরা হচ্ছে অবচয়ের ক্লাসটা শেষ হওয়ার পর আমরা আসরে নামাজের ব্রেক দিব। নামাজের পরে এসে আমরা আর্থিক অবস্থার বিবরণী ধরবো। ক্লিয়ার সবাই? ওকে, ওকে দেখো, অবচয়ের উদ্দেশ্য চলমান ধারণা অনুযায়ী একটা, এগুলা খুবই ভালো করে মনে রাখবা, খুব ভালো করে মুখস্থ করে রাখবা যে অবচয় চলমান ধারণা অনুযায়ী কি, চলমান ধারণা অনুযায়ী করা হয়। চলমান ধারণা অনুযায়ী কি অবচয়টা করা হয়? কোন নীতি অনুযায়ী অবচরণ করা হয়? মিলকরণ নীতি। মিলকরণ নীতি। তাহলে চলমান ধারণা এক জিনিস, মিলকরণ নীতি কি আরেক জিনিস। আরেকটা উদ্দেশ্য কি? প্রকৃত আর্থিক অবস্থা ও ফলাফল প্রদর্শন, এটা অবচয়ের একটা উদ্দেশ্য। প্রকৃত উৎপাদন ব্যয় নিরূপণ, এটা অবচয়ের একটা উদ্দেশ্য। অতিরিক্ত কর প্রদান থেকে রক্ষাকরণ, এটা অবচয়ের অনেক বড় একটা কি উদ্দেশ্য, অনেক ইম্পর্টেন্ট একটা উদ্দেশ্য। ওকে, অবচয় পারবা? ওকে, ঠিক আছে। তাহলে আইএএস 16 অনুযায়ী স্থায়ী সম্পদকে কি বলা হয়? প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট শিরোনামে অভিহিত করা হয়। পরীক্ষাতে একবার আসছিল যে আইএএস অনুযায়ী এটার নাম কি ছিল? প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। এবার হইতে পারে আইএএস কত অনুযায়ী? বলতে উত্তর হবে আইএএস 16 অনুযায়ী, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। অপচয় হলো স্থায়ী সম্পদের একটা ব্যয় বন্টনের প্রক্রিয়া। ব্যয় বন্টনের প্রক্রিয়া। অপচয় একটা অনগত, একটা অনগত ও অদৃশ্যমান লেনদেন। একটা অনগত অদৃশ্যমান লেনদেন। অবচয় একটা অনগত এবং অদৃশ্যমান লেনদেন। ঠিক আছে, এই স্লাইডগুলো আমরা সবাই ভালো মতো কি করে ফেলবো? সবাই খুব ভালো মতো পড়ে ফেলবো যখন স্লাইডগুলো দিব, মুখস্থ করে ফেলবো। আমরা সরাসরি আস্তে আস্তে অঙ্কের ভিতরে চলে যাই। ক্লিয়ার? আচ্ছা দেখো, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট যে ভূমির ক্ষেত্রে কোনো অবচয় ধার্য হয় না। ভূমির ক্ষেত্রে কোনো অবচয় ধার্য হয় না। অবচয় বাজার মূল্য বা মুদ্রাস্ফীতিকে বিবেচনা করে ধার্য করা হয় না। এটাও খুব ইম্পর্টেন্ট। এইগুলা খুবই খুঁজে 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 বের করতে হইছে। একটা লাইনও যেন তোমাদের পড়ার বাদ না থাকে, যাতে পরীক্ষাতে আসলে যাতে তোমরা না পারো, এমন যাতে কোনো কিছু না থাকে। ক্লিয়ার? আচ্ছা, যেদিন সম্পত্তি স্থাপন করা হয় সেদিন থেকে অবচয় কি করা হয়? ধার্য করা হয়। অবচয়ের ক্ষেত্রে মাসকে ধরতে হয় 30 দিন, বছরকে ধরতে হয় 360 দিন। ক্লিয়ার? এই প্রশ্নটা পরীক্ষাতে অনেক বেশি আসে যে সরলরৈখিক পদ্ধতিতে প্রথম বছরের অবচয় সবচাইতে কি ধরা হয়? কম ধরা হয়। সরলরৈখিক পদ্ধতিতে প্রথম বছরের অবচয়কে সবচাইতে কি ধরা হয়? কম ধরা হয়। অদৃশ্যমান ও অস্পর্শনীয় সম্পত্তির অবলোপন কি করা হয়? ধার্য করা হয়। বীমা খরচ অর্জন মূল্যে কি হয় না? অন্তর্ভুক্ত হয় না। বীমা খরচ অর্জন মূল্যে অন্তর্ভুক্ত হয় না। কোন পদ্ধতিতে অবচয় ধার্য হবে? এই যে এটা খুব ইম্পর্টেন্ট যে কোন পদ্ধতিতে অবচয়টা কি হবে? ধার্য হবে, তা আয়কর হারের উপর নির্ভর করা হয়। আয়কর হারের উপর নির্ভর করা হয় যে আমাকে কিভাবে আয়কর প্রদান করতে হবে, আমি কোন ব্যবসা করি। এক এক ব্যবসায়ের আয়করের পরিমাণ এক এক রকম। কোন ব্যবসায় 1%, কোন ব্যবসায় 2%। যেমন আমরা যদি বাংলাদেশ থেকে আমরা যদি ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা করি, আমাদের কোনো প্রোডাক্ট যদি আমরা দেশের বাইরে এক্সপোর্ট করি, সেই টাকার উপরে সরকারকে কোনো ট্যাক্স দিতে হয় না। এক্সপোর্ট ব্যবসা একদম ট্যাক্স রেট 0%। এক্সপোর্ট ব্যবসা করতে গেলে নিট প্রফিটের উপরে কোনো ট্যাক্স সরকারকে দিতে হয় না। আবাসন সুবিধা, আবাসন ব্যবসা করতে গেলে 1.5% ট্যাক্স দিতে হয়। সাধারণ ট্যাক্স দিতে হয় হচ্ছে 15%। ক্লিয়ার? রেস্টুরেন্ট ব্যবসায় ট্যাক্স দিতে হয় কত পার্সেন্ট? 10%। তো তোমার হচ্ছে আয়করের হার কিরকম তার উপর নির্ভর করে তুমি কোন পদ্ধতিতে অবচয় কি করবা? ধার্য করবা। অবচয়ের সমন্বয় দেখানো না হলে ব্যয় কি দেখানো হয়? কম দেখানো হয়। ব্যয় হচ্ছে কি দেখানো হয়? কম দেখানো হয়। ক্লিয়ার? আচ্ছা, আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। ওকে,
দেখো এই দুইটা সূত্র আমরা পড়ি নাই, এই দুইটা সূত্র আমরা কি করি নাই, পড়ি নাই, এই দুইটা সূত্র আমরা পড়ি নাই, এই দুইটা সূত্র আমাদের পড়তে হবে। ঠিক আছে, পুস্তক মূল্য বের করার দুইটা সূত্র এখানে কি করা আছে, দেয়া আছে, এই দুইটা সূত্র আমাদের লাগবে, এই দুইটা সূত্র আমাদের কি হবে, লাগবে। এইখানে একটা সূত্র দেওয়া আছে বার্ষিক অবচয় বের করার, এগুলো এই সূত্রটা অবজেক্টিভের জন্য আমাদের কি হবে, অবজেক্টিভের জন্য আমাদের লাগবে। ক্লিয়ার? আর এই অর্জন মূল্যের সূত্র আমরা পারি, এই অবচয়যোগ্য মূল্যের সূত্র আমরা পারি। বই মূল্য কিভাবে বের করে বা পুস্তক মূল্য কিভাবে বের করে, অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় কি করে, মাইনাস করে, এটাও আমরা কি করি, এটাও আমরা হচ্ছে পারি। পুঞ্জীভূত অবচয় কিভাবে নির্ণয় করে, নির্দিষ্ট সময়ের পূর্ব অবধি সকল অবচয়ের যোগফল। যেমন আমি 3 বছর একটা মেশিন ব্যবহার করছি, তাহলে 3 বছর প্রতি বছরের অবচয়গুলোকে একসাথে যোগ করলেই পুঞ্জীভূত অবচয় বের করা যায়। সেই পুঞ্জীভূত অবচয়কে অর্জন মূল্য থেকে মাইনাস করলেই আবার বই মূল্য বা পুস্তক মূল্য নির্ণয় হয়। আবার অর্জন মূল্য থেকে পুস্তক মূল্য মাইনাস দিয়েও আমরা পুঞ্জীভূত অবচয় নির্ণয় করতে পারি। এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। মাঝে মাঝে পরীক্ষাতে আমরা হচ্ছে মেশিন বিক্রয় করি, আমাদের সম্পদের বিক্রয় মূল্য দেওয়া থাকে, যদি মেশিন বিক্রয়ে ক্ষতি হয় যত টাকা ক্ষতি হবে, যেমন ধরো আমার পুস্তক মূল্য ছিল ধরো 1 লক্ষ টাকা, আমার পুস্তক মূল্য ছিল ধরো আমার পুস্তক মূল্য ছিল ধরো 1 লক্ষ টাকা। আমি মেশিনটা বিক্রি করছি আমি 80,000 টাকায়, ঠিক আছে, বা মেশিনটা বিক্রি করছি আমি ধরো 1,10,000 টাকায়, মেশিনটা বিক্রি করছি আমি কত টাকায়, মেশিনটা বিক্রি করছি আমি 1,10,000 টাকায়। তাহলে আমার 10,000 টাকা লাভ হয়েছিল, তাহলে যত টাকা লাভ হয়েছে সেই লাভটা আমি আমার বিক্রয় মূল্য থেকে মাইনাস করে দেওয়ার পর আমি আবার আমার পুস্তক মূল্য পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে পুস্তক মূল্যের এই দুইটা সূত্র কি করতে হবে, এই দুইটা সূত্র মুখস্থ রাখতে হবে। পুস্তক মূল্যের এই দুইটা সূত্র কি রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, যে সম্পদের বিক্রয় মূল্য মাইনাস বিক্রয়জনিত লাভ, সম্পদের বিক্রয় মূল্য প্লাস বিক্রয়জনিত লাভ, তাহলে কি নির্ণয় করা যায়, পুস্তক মূল্য নির্ণয় করা যায়। ঠিক আছে, আচ্ছা, কি না দেয়া থাকলে কিভাবে বের করে বুঝলাম না মেহেদি বুইয়া। ওকে, আমরা আমাদের পরের স্লাইডে কি চলে যাই। দেখো, হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী স্থায়ী সম্পদ লিপিবদ্ধ হয়, হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী স্থায়ী সম্পদ লিপিবদ্ধ হয়, বলো। হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী স্থায়ী সম্পদ লিপিবদ্ধ হয়, হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী স্থায়ী সম্পদ লিপিবদ্ধ হয়, হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী স্থায়ী সম্পদ লিপিবদ্ধ হয়। উত্তর হচ্ছে ঐতিহাসিক ব্যয়। যারা খ নাম্বার উত্তর বলছো তাদেরটা রাইট, যারা খ বলছো তাদেরটা রাইট। একটি সম্পদের আয়ুষ্কাল 8 বছর হলে, যারা খ বলছো তাদেরটা রাইট। 40-এর ক না, 40-এর হবে কি, খ। খ, একটি সম্পদের আয়ুষ্কাল 8 বছর হলে অবচয় হার সরলরৈখিকে কত হবে, অবচয় হার সরলরৈখিকে কত হবে, সম্পদের আয়ুষ্কাল হলে 8 বছর, অবচয় হার সরলরৈখিকে কত হবে, 40-এর খ, 40-এর খ। আরিশা ইসলাম, ভেরি গুড, 40-এর 2। ওকে, 41-এর কত হবে, 41-এর কত হবে, হুম, 41-এর হবে হচ্ছে গ, 41-এর হবে হচ্ছে কি, গ হবে। কিভাবে গ হচ্ছে অ্যান্সার, কারণ আমি কি করছি, আমি 100-কে ভাগ দিয়েছি 8 দ্বারা, সমান সমান 12.5%। ওকে, আচ্ছা, ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না কোন পদ্ধতিতে, ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না কোন পদ্ধতিতে। ওকে, আরাফাত জীবন, ভেরি গুড। সাকিব, 41 খ, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে,
ওকে ওকে, ঠিক আছে। ওকে, তাহলে ভগ্নাংশের মূল্য বিবেচনা করা হয় না কোন পদ্ধতিতে? ভগ্নাংশ মূল্য বিবেচনা করা হয় না ক্রমহ্রাসমান পদ্ধতিতে। ক্রমহ্রাসমান পদ্ধতিতে ভগ্নাংশের মূল্য বিবেচনা করা হয় না। ক্লিয়ার? আচ্ছা, পরে বলছে মেশিনের পুস্তক মূল্য 60,000 টাকা, বার্ষিক অবচয় 10,000 টাকা, পুঞ্জীভূত অবচয় 40,000 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? তাহলে আমি তোমাদেরকে সূত্রটা লিখে দেই। সূত্রটা হচ্ছে ক্রয় মূল্য সমান সমান পুস্তক মূল্য যোগ পুঞ্জীভূত অবচয়। পুস্তক মূল্য যোগ পুঞ্জীভূত অবচয়। তাহলে দেখো, আমার পুস্তক মূল্য আছে 60,000, পুঞ্জীভূত অবচয় আছে 40,000। তাহলে 60,000 যোগ 40,000, ক্রয় মূল্য হয় 1 লক্ষ টাকা। ক্রয় মূল্য হয় 1 লক্ষ টাকা। তাহলে 43 কে কে পারছো দেখি? 43 ক্রয় মূল্য হবে 1 লক্ষ টাকা। ক্রয় মূল্য হবে 1 লক্ষ টাকা। ওকে, আমরা তাহলে নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, ওকে, 43-এর গ, 43-এর গ যারা বলেছো তাদেরটা রাইট। 43-এর গ যারা বলেছো তাদেরটা রাইট। ওকে, 44 ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য না করে, সরি, ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য না করে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করলে প্রথম বছর আর্থিক বিবরণীতে কি প্রভাব পড়বে? প্রথম বছর আর্থিক বিবরণীতে কি প্রভাব পড়বে? তার মানে আমি করছি কি, আমি হচ্ছি ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় বেশি হয়। ক্রমহ্রাসমান পদ্ধতিতে প্রথম বছর অবচয় বেশি হয়, সরলরৈখিক পদ্ধতিতে প্রথম বছর কম হয়। প্রথম বছর অবচয় কি হয়? কম হয়। তাহলে আমার 44-এর অ্যান্সার কি হবে একটু বলো তো বাচ্চারা? তাহলে আমার আমি অবচয় বেশি বেশি আমি অবচয় বেশি করাই, আমি অবচয় করছি কম। আমি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করছি, তাহলে আমার অবচয় হয়েছে কি? আমার অবচয় হয়েছে কম। তাহলে অবচয় যদি কম হয় তার মানে খরচ কম হয়েছে। খরচ কম হইলে এখানে কি হবে? বলতো, খরচ কম হইলে কি হবে? খরচ কম হইলে কি আয় হ্রাস পাবে? আয় হ্রাস পাবে না। তাহলে খরচ কম হলে কি ব্যয় বৃদ্ধি পাবে? তাহলে ব্যয় তো কমই হয়েছে, ব্যয় বৃদ্ধিও কি পাবে না। তাহলে খরচ কম হলে আয় কি হয়? খরচ কম হলে আয় হচ্ছে বৃদ্ধি পায়। তাহলে উত্তর হবে কি? আয় বৃদ্ধি পাবে। ওকে, আয় বৃদ্ধি পাবে। ক্লিয়ার? তাহলে যারা হচ্ছে 44-এর গ বলছো তাদেরটা রাইট। 44-এর গ যারা বলছো তাদেরটা হচ্ছে সঠিক। 44-এর গ যারা বলছো তাদেরটা হচ্ছে সঠিক। ওকে, 45টা আমরা একটু খেয়াল করি। 44-এর গ, সাকিব ভেরি গুড। 44-এর গ ভেরি গুড। ওকে, তাহলে আরিশা ভেরি গুড। 44-এর 3। তাহলে আমরা 45টা করি একটু, যে একটি মেশিন 1,20,000 টাকায় বিক্রয় করলে, তাহলে মেশিনটা বিক্রয় করছে 1,20,000 টাকায়, 10,000 টাকা ক্ষতি হয়। তাহলে 10,000 টাকা আমার কি হয়েছে? 10,000 টাকা আমার হচ্ছে ক্ষতি। 10,000 টাকা হচ্ছে আমার ক্ষতি। মেশিনের পুঞ্জীভূত অবচয় বলছে 70,000 টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কি কত? তাহলে ক্রয় মূল্য কত বের করতে বলছে। তাহলে আমরা কি করব? আমরা আগে পুঞ্জীভূত অবচয় বের করি। পুঞ্জীভূত অবচয় সমান সমান হচ্ছে বিক্রয় মূল্য যোগ ক্ষতি। বিক্রয় মূল্য যোগ ক্ষতির টাকা। তাহলে আমার বিক্রয় মূল্য যোগ ক্ষতি, বিক্রয় মূল্য কত? 1,20,000, ক্ষতি হয়েছে কত? ক্ষতি হয়েছে আমার 10,000। তাহলে আমার পুঞ্জীভূত অবচয় হচ্ছে 1,30,000 টাকা। পুঞ্জীভূত অবচয় হচ্ছে 1,30,000 টাকা। তাহলে ক্রয় মূল্য কিভাবে বের করে? ক্রয় মূল্য ইকুয়াল টু পুঞ্জীভূত, সরি, এটা তো পুঞ্জীভূত অবচয় না, এটা হবে হচ্ছে আমার পুস্তক মূল্য। এটা হবে আমার কি মূল্য? এটা হবে আমার পুস্তক মূল্য। পুস্তক মূল্য।
তাহলে পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় যোগ পুস্তক মূল্য, পুঞ্জীভূত অবচয় যোগ পুস্তক মূল্য। তাহলে পুঞ্জীভূত অবচয় হয়েছে কত টাকা? পুঞ্জীভূত অবচয় আছে আমার 70,000 টাকা, 70,000 টাকা প্লাস পুস্তক মূল্য আমি বের করছি কত? 2,10,000 যোগ ক্ষতি 10,000, 2,20,000 যোগ 10,000, 1,30,000 টাকা, 1,30,000 টাকা। তাহলে 70,000 আর 1,30,000 টাকা যোগ করলে আমার অ্যান্সার হবে 2 লক্ষ টাকা। আমার অ্যান্সার হবে কত টাকা? 2 লক্ষ টাকা। তাহলে 45 এর অ্যান্সার হবে 2 লক্ষ টাকা। 45 এর অ্যান্সার হবে 2 লক্ষ টাকা। 45টা কেউ পারো নাই, 45 এর অ্যান্সার হবে 2 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা, আমরা 46 নম্বর অঙ্কটা এখন একটু করার চেষ্টা করি। বলছে সরলরৈখিক পদ্ধতিতে মেশিনের বার্ষিক অবচয় 10,000 টাকা। সরলরৈখিক পদ্ধতিতে মেশিনের বার্ষিক অবচয় 10,000 টাকা। আয়ুষ্কাল বলছে 10 বছর, ভগ্নাবশেষ মূল্য বলছে 10,000 টাকা। মেশিনের ক্রয় মূল্য কত আমার কাছে জানতে চাওয়া হয়েছে। মেশিনের ক্রয় মূল্য কত আমার কাছে কি করছে? জানতে চাওয়া হয়েছে। 45-এর গ মুহিতুল ইসলাম, ভেরি গুড। সাকিব ভুইয়া 45-এর গ, ভেরি গুড। ওকে, তাহলে এইখানে দেখো সরলরৈখিক পদ্ধতিতে মেশিনের বার্ষিক অবচয় বলছে 10,000 টাকা, মেশিনের আয়ুষ্কাল বলছে 10 বছর, ভগ্নাবশেষ মূল্য বলছে 10,000 টাকা। একটা জিনিস খেয়াল করো, তাহলে যদি আমি আমার বার্ষিক অবচয় যদি আমি আয়ুষ্কাল দ্বারা গুণ করি, আয়ুষ্কাল বার্ষিক অবচয়কে আমি গুণ করছি কি দ্বারা? আয়ুষ্কাল দ্বারা। বার্ষিক অবচয়কে গুণ করছি কি দ্বারা? আয়ুষ্কাল দ্বারা। তাহলে আমি কি পাবো? তাহলে আমি পাবো অবচয় যোগ্য মূল্য, অবচয়যোগ্য মূল্য। তাহলে দেখো বার্ষিক অবচয়কে যদি আমি আয়ুষ্কাল দ্বারা গুণ করি আমি পাবো অবচয়যোগ্য মূল্য। আমার বার্ষিক অবচয় হচ্ছে 10,000 টাকা। বার্ষিক অবচয় হচ্ছে কত টাকা? 10,000 টাকা। আমার আয়ুষ্কাল কত বছর? আমার আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। আমার বার্ষিক অবচয় হচ্ছে 10,000 টাকা, আমার আয়ুষ্কাল হচ্ছে কত বছর? আয়ুষ্কাল হচ্ছে আমার 10 বছর। তাহলে 10,000 ইন্টু 10 অবচয়যোগ্য মূল্য আমার কত টাকা হবে? অবচয়যোগ্য মূল্য হবে আমার 1 লক্ষ টাকা। অবচয়যোগ্য মূল্য আমার কত টাকা হবে? 1 লক্ষ টাকা। আবার অবচয়যোগ্য মূল্যের সাথে ভগ্নাবশেষ মূল্য যোগ করলে পাওয়া যায় ক্রয় মূল্য। তাহলে 1 লক্ষ টাকার সাথে আমি যদি ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা যোগ করি আমি পেয়ে যাব কি মূল্য? আমি পেয়ে যাব ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত টাকা হবে? 1,10,000 টাকা হবে কি ক্রয় মূল্য। ভেরি গুড আরিশা ইসলাম, ভেরি গুড পারছো, ভেরি গুড। মেহেদি ভুইয়া ভেরি গুড, মুহিতুল ভেরি গুড। ওকে, তাহলে আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই এবং আমাদের এটাই হচ্ছে আমাদের নামাজের ব্রেকের আগের লাস্ট স্লাইড। ঠিক আছে, বলছে 2025 সালের শুরুতে আসবাবপত্রের জের 80,000 টাকা। 2025 সালের শুরুতে আসবাবপত্রের জের 80,000 টাকা। পুঞ্জীভূত অবচয় 24,000 টাকা। সরলরৈখিক অবচয়ের হার 10,000 টাকা, 10%। তাহলে 80,000 ইন্টু 10% সমান সমান হয় হচ্ছে 8,000 টাকা। কত টাকা হয়? 8,000 টাকা হয়। ক্লিয়ার? তাহলে 80,000 গুণ 10% সমান সমান কত টাকা হয়? 8,000 টাকা কি হয়? ওকে, তাহলে এখন এইখানে আমরা জানি কি অবচয়ের যোগফলই পুঞ্জীভূত অবচয়। এখানে কত টাকা আছে? 24,000 টাকা আছে। কত টাকা আছে? 24,000 টাকা আছে। তাহলে আমি এখন 24,000 টাকাকে ভাগ দিব 8,000 দিয়ে, তাহলে হবে 3 বছর। কত বছর? 3 বছর হবে। তাহলে 3 বছর কি হবে? ক্লিয়ার? কয় বছর হবে? 3 বছর হবে। এখন দেখো যদি 3 বছর অ্যান্সার হয়, 2025 সালের কি বলছে? 2025 সালের শুরুতে বলছে। তার মানে 2025 সালের অবচয় এখনো হয় নাই। তাহলে অবচয় হচ্ছে 2024 সালের, 2023 সালের,
2022 সালের। তাহলে আমি আসবাবপত্র ক্রয় করছি কত সালে? 2022 সালে। কত সালে? 2022 সালে। ক্লিয়ার সবাই? আচ্ছা, 48 বলছে 2022 সালে 1 মে তারিখে মেশিনের অর্জন মূল্য 2 লক্ষ টাকা। অর্জন মূল্য 2 লক্ষ টাকা। কত তারিখে? 1 মে তারিখে। 1 মে তারিখে। বার্ষিক অপচয় ধার্য হয় 12,000 টাকা। 12,000 টাকা। মেশিনটি 2024 সালের 31 ডিসেম্বর। 2024 সালের 31 ডিসেম্বর। তাহলে 2024 সালের 31 ডিসেম্বর কত টাকায় বিক্রয় করলে 20,000 টাকা আমার কি হবে? 20,000 টাকা আমার লাভ হবে। 20,000 টাকা আমার লাভ হবে। তাহলে এই অঙ্কটা করার জন্য আমার কি করতে হবে? আমার করতে হবে যে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য ইকুয়াল টু পুস্তক মূল্য, পুস্তক মূল্য প্লাস 20,000। কারণ 20,000 টাকা আমার লাভ করতে হবে। তাহলে পুস্তক মূল্য থেকে যত টাকা পুস্তক মূল্য হবে তার থেকে 20,000 টাকা আমার বেশি বিক্রি করতে হবে। 20,000 টাকা আমার লাভ করতে হবে। তাহলে পুস্তক মূল্যের সাথে 20,000 টাকা যোগ করলে আমি আমার বিক্রয় মূল্যটা কি পেয়ে যাব। ক্লিয়ার সবাই? 47 নাম্বারটা আবার একটু, আচ্ছা দেখো, 47 নম্বরে বলছে আসবাবপত্রের জেড ছিল 80,000 টাকা। জেড ছিল 80,000 টাকা। পুঞ্জীভূত অপচয় 24,000 টাকা। সরলরৈখিক অপচয় 10%। তাহলে 80,000 উপর আমি 10% অপচয় ধার্য করছি। 1 বছরের অপচয় বের হয়েছে আমার 8,000 টাকা। 1 বছরের অপচয় বের হয়েছে 8,000 টাকা। আমরা জানি প্রতি বছরের অপচয়ে টাকাকে যোগ করলে পুঞ্জীভূত অপচয় পাওয়া যায়। বলা আছে পুঞ্জীভূত অপচয় 24,000 টাকা। পুঞ্জীভূত অপচয় বলা আছে 24,000 টাকা। তাহলে কয় 8,000 করে কয় বছরে টাকা জমে 24,000 টাকা হয়েছে? 24,000কে আমি ভাগ দিছি 8,000 দ্বারা। তাহলে 24,000-এর ভিতরে 3 বছরের টাকা আছে। 8,000 করে 3 বছরের টাকা আছে। তাহলে যেহেতু 2025 সালের শুরুতে বলা আছে, তার মানে 2025 সালে অপচয় হয় নাই। 2024 সালে হয়েছে 1 বছর। 2023 সালে হয়েছে আরো 1 বছর, 2 বছর হইলো। আবার 2022 সালেও কি হয়েছে? অপচয় হয়েছে। তার মানে 3 বছরের অপচয়। 2022, 23, 24, 3 8 24,000। ক্লিয়ার? এই কারণে উত্তর হচ্ছে 2022 সালে আমি কি করছি? মেশিন ক্রয় করছি। ওকে, আচ্ছা, ওকে, বুঝে গেছে নিলয়? ওকে, দেখো সবাই সহজ ক্লাসগুলো শুরুতে মানে কইরা সবাই হচ্ছে উদাও। এখন আছে মাত্র কয়জন? 14 জন, 15 জন। ঠিক আছে, কিন্তু এখনই হচ্ছে ইম্পর্টেন্ট পড়াটা। নামাজের পরে তো আরো ইম্পর্টেন্ট পড়া শুরু হবে। দেখো এটা তাহলে কি? বিক্রয় মূল্য আমাকে বলছে কি কত টাকায় বিক্রয় করলে 20,000 টাকা লাভ হবে। কত টাকায় বিক্রয় করলে 20,000 টাকা কি হবে? লাভ হবে। তাহলে বিক্রয় মূল্য ইকুয়াল টু পুস্তক মূল্য প্লাস 20,000। কারণ যত টাকা পুস্তক মূল্য তার থেকে 20,000 টাকা আমার বেশি বিক্রি করতে হবে। কারণ আমার 20,000 টাকা কি করতে হবে? আমার 20,000 টাকা হচ্ছে লাভ করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো আমার বের করতে হবে কি? আমার প্রথমে বের করতে হবে পুস্তক মূল্য। পুস্তক মূল্য আমার কি করতে হবে? এই অঙ্ক থেকে আগে বের করতে হবে। দেখো পুস্তক মূল্য বের করি। তাহলে বার্ষিক অপচয় ধার্য হয় কত টাকা? 12,000 টাকা। বার্ষিক অপচয় ধার্য হয় কত টাকা? 12,000 টাকা। আমি অঙ্কটা একটু নোটপ্যাডে করাই। ঠিক আছে, তাহলে বার্ষিক অপচয় যদি কি হয়? বার্ষিক অপচয় যদি হয় 12,000 টাকা, তাহলে বার্ষিক অপচয় যদি হয় 12,000 টাকা, কয় বছর অপচয়? 1 বছরের। তাহলে এটাকে যদি আমি 12 দ্বারা ভাগ দেই তাহলে বের হয় 1,000 টাকা। 1,000 টাকা যেটা হইতেছে কিসের অপচয়? প্রতি মাসের অপচয়। প্রতি মাসের অপচয়। 1,000 টাকা কিসের অপচয়? প্রতি মাসের অপচয়। ঠিক আছে, আমি কিনছি হচ্ছে 1 মে তারিখে। 1 মে কত সালে? 2022। তাহলে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 2022 সালে 8 মাস আমি মেশিনটা ব্যবহার করছি। মেশিনটা বিক্রি করছি 2024-এর 31। তার মানে 2023-ও ব্যবহার হয়েছে, 2024-ও কি হয়েছে? ব্যবহার হয়েছে। তাহলে মোট ব্যবহার হয়েছে 8 মাস, 12 মাস, 12 মাস, 12 দুগুণে 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32 মাস ব্যবহার হয়েছে। 32 মাস। তাহলে এই 1,000-কে 1,000-এর সাথে এটা যেহেতু 1 মাসের,
আমার 32 মাসের অবচয় দরকার, 32 দিয়ে গুণ দিলে আমার পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় নির্ণয় হয় 32,000 টাকা। আমার পুঞ্জীভূত অবচয় নির্ণয় কত টাকা? পুঞ্জীভূত অবচয় নির্ণয় হয় 32,000 টাকা। ক্লিয়ার? তাহলে আমার অর্জন মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা থেকে আমি যদি 32,000 টাকা মাইনাস দেই তাহলে আমার থাকে হচ্ছে 1,68,000 টাকা। 1,68,000 টাকা। তাহলে 1,68,000 টাকার সাথে আমি যদি 20,000 টাকা কি করি যোগ দেই তাহলে আমার অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে 1,88,000 টাকা। তাহলে উত্তর হবে গ। 1,88,000 টাকা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলছে 49, কোন পদ্ধতিতে শেষ বছর অবচয়ের পরিমাণ সর্বনিম্ন হয়? ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়ের পরিমাণ কি হয়? সর্বনিম্ন হয়। ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়ের পরিমাণ সবচেয়ে নিম্ন হয়। 48 গ। ভেরি গুড আরিশা। 48 4 হয় নাই আরিশা। ইফরান সাদিম 48 গ। ঠিক আছে, 48 গ। ওকে, ভেরি গুড। মেহেদি বুই 48 গ। ঠিক আছে। তাহলে 49 হবে কি? 49 হবে ক্রমহ্রাসমান পদ্ধতি। 49 হবে কি? ক্রমহ্রাসমান পদ্ধতি। ক্লিয়ার? আচ্ছা,